তো ফার্স্টে আমরা একটা প্যাসেজ দিয়ে শুরু করি। আমরা প্যাসেজগুলো এখানে ইম্পর্টেন্ট প্যাসেজ এবং তার সাথে সামারি নিয়েছি। পুরো প্যাসেজ পড়লে তোমাদের তো ক্লাসটা অনেক ডিউরেশন হয়ে যাবে, এজন্য জাস্ট আমরা সামারিটা জানবো এবং সাথে এখান থেকে ফলো চার্ট, কোশ্চেন, এমসিকিউ A to Z আমরা শিখে ফেলবো। দেখো যে শিল্পী, তোমাদের শিল্পী নিয়ে একটা স্টোরি দেওয়া আছে না, এখানে তুমি দেখতে পারবা যে শিল্পী ম্যারিড 15 in rural Bangladesh faced intense pressure from her in-laws to conceive early. However, after joining a local empowerment group, she understood the severe health risks of early pregnancy, such as hemorrhage and fistula. Backed by Rashid, she successfully delayed প্রেগনেন্সি। দেখো এটা কি নিয়ে বলা হয়েছে, দেখো তোমাদের জন্য বাংলাটাও লিখে দিয়েছি যে গ্রামীণ বাংলাদেশের 15 বছর, কত বছর, 15 বছর বয়সী বিবাহিত কিশোরী শিল্পী তার শ্বশুর বাড়ির পক্ষ থেকে সন্তান নেওয়ার তীব্র চাপের সম্মুখীন হয়। তবে স্থানীয় ক্ষমতায়ন দলে যুক্ত হয়ে সে প্রসবোত্তর রক্তক্ষরণ ও ফিস্টার মতো অকাল গর্ভধারণের মারাত্মক ঝুঁকিগুলো বুঝতে পারে এবং স্বামীর সমর্থনে তা বিলম্বিত করতে সক্ষম হয়। তাহলে এই যে গ্রামের একজন 15 বছর বয়সী কিশোরীর এখানে জীবনী দেয়া আছে এবং তার বিয়েও হয়ে গেছে, হ্যাঁ, বাচ্চা নিবে এবং এটা নিয়ে একটা কাহিনী। এবং এই স্টোরি তোমাদের এখানে বলা আছে, খুবই ইজি একটা স্টোরি। তুমি এটা সামারি দেখো, তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই দিই। এই যে সামারিটা বলা হয়েছে, তুমি দেখো যে তোমাদের এখানে সামারি যখন রিটার্ন আসবে, তোমরা তো অনেকেই অনেকভাবে শুরু করো যে দ্য স্টোরি টেলস অ্যাবাউট বা দ্য স্টোরি ডিসক্রাইবস অ্যাবাউট A to Z দিয়ে শুরু করো। বাট ভাই সামারি অলওয়েজ মনে রাখবা, তোমরা যখন সামারিটা লিখবা, হ্যাঁ, যখন সামারি লিখবা তোমরা হুবহু প্যাসেজ থেকে হুবহু প্যাসেজ থেকে কোনো লাইন তুলবা না। হুবহু প্যাসেজ থেকে কোনো লাইন তুলবা না। অনেকে আছে যে একদম ওখান থেকে 4-5 লাইন বেছে হুবহু তুলে দাও, এই জিনিসটা খুবই খারাপ। তখন স্যাররা বুঝতে পেরে যায় যে তুমি সামারিটা একদম প্রশ্ন থেকে কপি টু পেস্ট, আমরা ফোন অথবা পিসিতে করি না যে টু কপি টু পেস্ট যেটা করি এটা করে ফেলছো, আর এটা করা মানে তোমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই কারণে তোমার যে মানে ইম্পর্টেন্ট যে সিকোয়েন্সটা তোমাকে বুঝাতে চাইছে, মানে কোন জিনিসগুলো এই স্টোরিতে বলা আছে সেই জিনিসটা একটু মডিফাই করে 3 থেকে 4 লাইনে তোমাকে বলতে হবে, অথবা 5 লাইনের মধ্যে তোমাকে শেষ করতে হবে, যাতে আমি পরে বুঝতে পারি যে আমি শিল্পী সম্পর্কে কিছু জানি না, কিন্তু তুমি আমাকে লিখে দিবা 3 লাইন বা 4 লাইন অথবা 5 লাইন সর্বোচ্চ। এই 5 লাইনে যাতে আমি বুঝতে পারি A to Z স্টোরিটা কি নিয়ে বলা হয়েছে। এটা হচ্ছে সামারি। সামারিটা হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা অলরেডি দিয়ে আসছো। বাংলায় দেখো না যে পাঠ পরিচিতি থাকে, তোমরা পাঠ পরিচিতি দেখতে পারছো না, যে প্রতিটা গল্প অথবা কবিতা শেষে কি থাকে ভাইয়া, পাঠ পরিচিতি থাকে। পাঠ পরিচিতি তুমি যে অপরিচিতা ধরে নাও, যে অপরিচিত আছে, অপরিচিত পাঠ পরিচিতি কয় লাইন তোমাদের হয়তো মনে হয় 7 থেকে 8 লাইন বা 10 লাইনের মধ্যে দেয়া আছে, কিন্তু গল্পটা কয় পৃষ্ঠা ভাইয়া? তাহলে দেখো এই 4-5 পেজ একটা গল্পকে 10 লাইনে সামারাইজ করছে, তাই না? এখন এই 10 লাইনে কেউ যদি পড়ে ফেলে, পড়ে বুঝতে পারবে যে এই অপরিচিত গল্পটা কি সম্পর্কে বলা হয়েছে, এখানে আসলে কি বলা হয়েছে। এই সামারিটা হচ্ছে সেম জিনিস ভাইয়া। তুমি যখন এই সামারিটা লিখবা তোমাকে 4-5 লাইনে শেষ করে স্যারকে বুঝাইতে হবে যে আমি 4-5 লাইনের মধ্যে পুরো গল্পটাকে ফুটাই তুলছি। হ্যাঁ, এই জন্য তুমি অবশ্যই ভাইয়া প্যাসেজটা একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্যাসেজটা যদি ভালো করে পড়ো, এখনো তোমাদের টাইম আছে, কালকে দিনও তুমি টাইম পাবা, তাহলে এই যে প্যাসেজটা যদি ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার এই সামারিটা আর কোনো প্রবলেম হবে না। তাহলে এটা হচ্ছে এর সামারি। এখন তুমি দেখো যে এখানে যখন চলে আসবা যে একটু ইম্পর্টেন্ট আমরা ওয়ার্ড দেখি, কারণ তোমাদের তো ওয়ার্ডের সমস্যা হয়, বুঝতে পারো না, প্রশ্ন আসলে অনেকে বুঝতে পারো না। দেখো যে ইম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে কি ক্ষমতায়ন, এটা হচ্ছে নাউন। ইম্পাওয়ারমেন্ট মানে কি? ইম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন। এরপরে দেখো হ্যামোরেজ মানে কি? হ্যামোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ। যেহেতু প্রেগনেন্সি নিয়ে কথা বলা আছে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে হ্যামোরেজ মানে কি, রক্তক্ষরণ। এরপর হচ্ছে ফিস্টুলা, ক্ষত অথবা ফিস্টুলাও বলা যায়, হ্যাঁ, ক্ষত। এরপর হচ্ছে কনসিভ, দেখো কনসিভ হচ্ছে গর্ভধারণ করা। হ্যাঁ, তোমরা এটা এই ওয়ার্ডের সাথে সবাই ম্যাক্সিমাম পরিচিত যে কনসিভ আমরা এটা ইউজ করি, তাই না? এই যে কনসিভ মানে হচ্ছে গর্ভধারণ করা। এরপর হচ্ছে কন্ট্রাসেপশন, গর্ভনিরোধ। কি এটা? গর্ভনিরোধ, কন্ট্রাসেপশন, এটা হচ্ছে নাউন। এবং অ্যাডোলেসেন্স মানে কি? কিশোর অথবা কিশোরী অথবা বয়সন্ধিকাল। তোমাদের অ্যাডোলেসেন্স নিয়ে একটা পুরো স্টোরি দেয়া আছে, একটা গল্প দেয়া আছে, প্যাসেজ দেয়া আছে। এবং অ্যাডোলেসেন্স সিনোনিম দেখো, টিনেজার, ইউথফুল, কন্ট্রাসেপশন, বার্থ কন্ট্রোল, প্রিভেন্টেটিভ। ঠিক আছে, এরকম একটু দেখে নিবা। তোমাদেরকে আমি হালকা একটু ধারণা দেওয়ার জন্য এগুলো দিয়ে নিয়েছি, কারণ এগুলো কোথায় আসতে পারে ভাইয়া? এগুলো আসতে পারে এমসিকিউতে। কোথায় আসতে পারে? এমসিকিউতে এমনও চলে আসে যে এম্পাওয়ারমেন্ট দিয়ে সিনোনিম লিখতে বলবে, অথবা কনসেপ্ট দিয়ে সিনোনিম লিখতে বলবে, হ্যাঁ, বা এটা কোন পার্টস হইছে এরকমও চলে আসে মাঝে মধ্যে, কিন্তু এই সিনোনিম থেকে ম্যাক্সিমাম টাইম চলে আসে। এবং এই ওয়ার্ডগুলো জানা যদি না থাকে তুমি এর সিমিলার ওয়ার্ড খুঁজে পাবা না, এই জন্য তোমাকে এগুলো জানতে হবে। এরপরে দেখো
এরপরে আমরা যে শিল্পী এমসিকিউটা এখানে কি কি আসতে পারে, যদিও আমরা জানি না যে কোন এমসিকিউ আসবে, বাট আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের তুলে নিয়েছি যাতে তোমরা এখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো যে শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি বিকজ অফ, কিসের কারণে তার এই প্রেগনেন্সি সে ডিলে করেছিল, লিথেল হেলথ রিস্ক, হ্যাঁ, তার যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছিল এই স্বাস্থ্য ঝুঁকির কারণে সে কি এটা ডিলে করেছিল। এরপর দেখো হু সাপোর্টেড শিল্পী ইন ডিলেইং প্রেগনেন্সি, হার হাজবেন্ড রশিদ, হার হাজবেন্ড রশিদ এটা কি করেছিল, তার এই যে শিল্পী ইন ডিলেইং প্রেগনেন্সি হু সাপোর্টেড, কে সাপোর্ট করেছিল, তার হাজবেন্ড এখানে সাপোর্ট করেছিল। এরপর হচ্ছে হোয়াট ওয়াজ শিল্পীজ এজ হোয়েন শি গট মেড, আমরা দেখে আসলাম না 12 বছর হবে নাকি 15 বছর হবে নাকি 18 বছর হবে নাকি 21 বছর হবে, বলো তো দেখি। বছর হবে 15 বছর, কি হবে বছর হবে 15, এটা প্যাসেজে দেয়া আছে ডিরেক্ট, তোমরা পেয়ে যাবা, যদি এত ইজি কোশ্চেন দিবে না, বাট আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। এরপর দেখো এই যে এইরকম প্রশ্নগুলো তোমাদের ম্যাক্সিমাম টাইম আসে। দা ওয়ার্ড এম্পাওয়ারমেন্ট রেফার্স টু, এখন দেখো আমরা এইদিকে পড়ে আসছি, আমরা এইদিকে পড়ে আসলাম না, এই যে দেখো ফার্স্টেই দেওয়া ছিল যে ইম্পাওয়ারমেন্ট মানে কি, ইম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ক্ষমতায়ন, ইম্পাওয়ারমেন্ট মানে কি, ইম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, কি ছিল অথরাইজেশন, ইমানসিপেশন। হ্যাঁ, এখন দেখো এখন আমাদের এখানে কি আসছে, দা ইম্পাওয়ারমেন্ট রেফার্স টু পাওয়ারলেসনেস, না ক্ষমতাহীন সেটা তো হবে না। এরপর হচ্ছে কন্ট্রোল বাই আদার্স, সেটা হবে না, কারণ ওখানে কি দেওয়া ছিল, ইমানসিপেশনও দেওয়া ছিল, মানে কি স্বাধীনতা, স্বাধীন, তাই না। এরপর হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম প্রভার্টি, এটাও তো হবে না। তাহলে দেখো সেলফ ডিটারমিনেশন মানে কি, যে নিজে থেকেই স্বাবলম্বী বা মানে কি বলে এটা, মানে নিজের থেকে যে পাওয়ারটা আসে এটাকে বোঝায় সেলফ ডিটারমিনেশন। তাহলে দেখো এটা তোমার এটার সাথে যাচ্ছে, ঠিক আছে, ক্ষমতায়ন, তাহলে এটা যেহেতু সিমিলার, রেফার্স টু, সি নাম্বার আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে দেখো 4 নাম্বার যেটা আছে, যে অবস্টেট্রিক ফিস্টুলা ইজ আ টার্ম রিলেটেড টু, এই যে অবস্টেট্রিক ফিস্টুলা এটা কিসের সাথে রিলেট করে, কিসের সাথে যায়, আমরা যদি একটু দেখি যে ইনফেকশন ডিজিজ হবে না, তারপর হচ্ছে রেসপিরেটরি ইলনেস এটাও হবে না, মেন্টাল স্ট্রেস কি এটাও হবে না, এটা হচ্ছে কি মেটার্নাল ইনজুরি, মানে হচ্ছে খুবই মারাত্মক একটা ইনজুরি, হ্যাঁ, ঝুঁকিপূর্ণ যে ইনজুরি সেটা। তাহলে দেখো এটার সাথে আমাদের এই যে ফিস্টুলা এটা যাচ্ছে, তাহলে এইরকম তোমাদের এমসিকিউ গুলো চলে আসবে। বোঝা কি যাচ্ছে ভাইয়া? যদি বোঝা না যায় একটু করে কমেন্ট করবে, হ্যাঁ আশা করি বুঝতে পারতেছো। আর কেউ ভাইয়া টায়ার্ড হয়ে যায় না, ঘুমায় না, এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয় ভাইয়া, কারণ তোমরা এই যে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে ফেলছো, এগুলা নিয়ে প্যারা নেওয়ার এখন কিছু নাই, তোমাদের এখন টার্গেট হচ্ছে কি যে সামনে যে পরীক্ষাগুলো আসবে এগুলো আমাদেরকে ভালো করতে হবে। এখন তুমি বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে যদি পড়ে থাকো, সামনে যে পরীক্ষা আসবে সেগুলো তো ভালো করতে পারবা না, এন্ড এই দুটো যদি খারাপও হয়ে থাকে তোমার এখনো প্লাস আনা যাবে, তুমি এখনো প্লাস তুলতে পারবা। সেটা কিভাবে, তোমার যে অপশনাল রয়েছে এবং বাকি সাবজেক্ট গুলো রয়েছে এগুলো তুমি ভালো করো, প্লাস পাও, দেখবা যে টোটাল তোমাদের কম্বাইন হয়ে কি প্লাস চলে আসবে। হ্যাঁ, এই কারণে তোমাদের ক্লাসগুলো ভালোভাবে করতে হবে এবং পরীক্ষাটা এখনো তোমাদের পূর্ণ দমে একদম ফুল এনার্জি নিয়ে পরীক্ষা দিতে হবে, ফুল এনার্জি থাকতে হবে, ঘুমায়ও না, হ্যাঁ তোমাকে বলতেছি ঘুমায়ও না কিন্তু। এরপরে দেখো প্যাসেজ 1 এর আমরা যে শিল্পীর দেখছিলাম সেই শিল্পীর প্রশ্নগুলো আসলে কিরকম আসতে পারে, প্রশ্নগুলো দেখো যে এখানে হোয়াই ডিড শিল্পী ডিসাইডেড টু ডিলে প্রেগনেন্সি, তার প্রেগনেন্সি সে মানে কি জন্য ডিলাই করেছিল। দেখো যে শিল্পী কেন গর্ভধারণ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, তোমাকে একদম বাংলায় দেখা দিচ্ছি, শিল্পী গর্ভধারণ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে তার ক্ষমতায়ন দল থেকে শিখেছিল যে কম বয়সে গর্ভধারণ করলে মাতৃমৃত্যু, রক্তক্ষরণ এবং ফিস্টুলার মতো মারাত্মক ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ কম বয়সে সে যদি গর্ভধারণ করে বা একটা বাচ্চা প্রসব করে তাহলে কি হতে পারে, মাতৃমৃত্যু, জন্মদানের সময় মায়ের মৃত্যু হতে পারে, এরপর হচ্ছে রক্তক্ষরণ হতে পারে, ব্লাড অফ হয় না, এবং এরপর হচ্ছে ফিস্টুলার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এখন তোমাদের এই রোগ সম্পর্কে আরো জানতে চাও, আমাদের যে মেহেদি স্যার আছে বায়োলজি ক্লাসে, সেখানে তোমার ক্লাসগুলো আরো বিস্তারিত জানতে পারবো, তাই না, অলরেডি তোমরা জেনে গিয়েছো। তাহলে দেখো তুমি যখন ইংরেজি লিখবা, যে এই দেখো এখান থেকে দিয়ে আসো না ভাইয়া, শিল্পী ডিসাইডেড টু ডিলে প্রেগনেন্সি, তাহলে এখানে লেখো শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি, যে সে তার প্রেগনেন্সি ডিলাই করেছিল। কেন, কারণ কি, বিকজ বিকজ শি লার্ন ফ্রম হার এম্পাওয়ারমেন্ট গ্রুপ, সে তার ক্ষমতায়ন দল থেকে শিখেছিল দ্যাট আর্লি প্রেগনেন্সি প্রসেস ফার্টাইল রিস্ক লাইক ম্যাটার্নাল মোরালিটি, হ্যামোরেজ অ্যান্ড অবস্টেট্রিক ফিস্টুলা। তার মানে কি, যে শিল্পী ডিসাইডেড টু ডিলে হার প্রেগনেন্সি, যে শিল্পী গর্ভধারণ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে তার ক্ষমতায়ন দল থেকে জানতে পেরেছিল বা শিখেছিল যে কম বয়সে গর্ভধারণ করলে মাতৃমৃত্যু, মেটার্নাল মোরালিটি মাতৃমৃত্যু, রক্তক্ষরণ, হেমোরেজ, হেমোরেজ মানে হচ্ছে কি রক্তক্ষরণ, রক্তক্ষরণ,
রক্তক্ষরণ এবং অবস্টেট্রিক ফিস্টুলা মানে হচ্ছে ফিস্টুলার মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ হতে পারে। এটা সে জেনেছিল, এই জন্য সে কি করেছিল, গর্ভধারণ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল। বোঝা গেছে কি? বুঝছো কি তুমি? না বুঝলে বলবো অবশ্য, ঠিক আছে। এরপর দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ পির কাউন্সেলর্স ইন শিল্পীস লাইফ। দেখো, যে শিল্পীর জীবনে সহপাঠী পরামর্শদাতাদের ভূমিকা কি ছিল। সহপাঠী পরামর্শদাতারা প্রজনন স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা ও সমর্থন প্রদান করেছিলেন, যা শিল্পী ও রশিদকে পারিবারিক চাপের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করেছিল। তুমি যখন একটা জিনিসের বিরুদ্ধে দাঁড়াবা, তোমার সেই জিনিসের একটা নলেজ লাগবে। তার বিরুদ্ধে তুমি যে দাঁড়াচ্ছ, তোমার লজিক লাগবে, নলেজ লাগবে, এছাড়া তুমি কথা বলতে পারবা না, পারবা? এই জন্য তোমাকে কিছু না কিছু শিখতে হবে। তবে শিল্পী যে পরামর্শ যারা দিয়েছিল, তাদের থেকে সে কি শিক্ষা ও সমর্থন প্রদান করেছিল, মানে শিক্ষা ও সমর্থন এটা শিখেছিল, শিক্ষা শিখেছিল। এই ব্যাপারে ক্ষতিকারক দিক কি, ভালো দিক কি, খারাপ দিক কি, এ টু জেড শিখেছিল, যে তার পারিবারিক চাপের বিরুদ্ধে কি দাঁড়াতে সাহায্য করেছিল। তাহলে আমরা কি লিখতে পারি? পির কাউন্সিলর্স প্রোভাইডেড ক্রিটিক্যাল এডুকেশন এন্ড সাপোর্ট অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, কি রিপ্রোডাক্টিভ হেলথ, হুইচ এম্পাওয়ার্ড শিল্পী এন্ড রশিদ টু স্ট্যান্ড এগেইনস্ট ফ্যামিলি প্রেশার। ঠিক আছে, বোঝা গেছে কি? না বুঝলে একটু করে ভ্যাব বলবা, হ্যাঁ একটু করে বলবা। এরপরে দেখো, আরো আমরা দেখি, হোয়াই ওয়াজ শিল্পী আন্ডার ইমেন্স ফ্যামিলি প্রেশার। যে শিল্পী কেন তীব্র পারিবারিক চাপের মুখে পড়েছিল। হ্যাঁ, তীব্র, এই যে ইমেন্স, এটা হচ্ছে প্রচুর, মানে তীব্র চাপ। কেন সে তীব্র পারিবারিক চাপের মুখে পড়েছিল, এর কারণ কি ভাইয়া? এর কারণ হচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী সমাজে নবদম্পতিদের কাছ থেকে অবিলম্বে সন্তান আশা করা হয় বংশানুক্রম ধরে রাখার জন্য। এই কারণে শিল্পী চাপের মুখে পড়েছিল। মানে তুমি এখনো গ্রামে দেখতে পারবা যে বাল্য বিবাহ যেটা, এটা প্রচুর পরিমাণে ঘটে, এবং বিয়ে হয়ে গেছে 14-15 বছর পরে, তাহলে দেখবা যে 1.5 বছর অথবা 1 বছর পরেই কি বাচ্চা প্রদান করা হচ্ছে, তাই না? তারা কি বংশানুক্রম ধরে রাখতেছে। এই যে একটা ধরো ছোট একটা মেয়ে 15-16 বছর বয়সে, এর আবার বাচ্চা হচ্ছে, তাহলে কি দুজনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে না ভাইয়া? তাহলে দেখো যে এখানে শিল্পী ওয়াজ আন্ডার প্রেশার বিকজ ট্রেডিশনাল রুরাল সোসাইটিস, মানে হচ্ছে ঐতিহ্যবাহী যে গ্রামীণ সমাজ রয়েছে, সেই গ্রামীণ সমাজ এক্সপেক্ট newly married couples to produce children immediately to pressure ফ্যামিলি লাইন এজ, মানে হচ্ছে যে বংশানুক্রম ধরে রাখার জন্য তাদেরকে একটা ট্রেডিশন থাকে যে তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে। এই কারণে তারা কি তীব্র চাপের মুখে পড়েছিল। এরপরে হচ্ছে, হাউ ডিড রশিদ অ্যাসিস্ট শিল্পী ইন হার এস্টেন্স। রশিদ কিভাবে শিল্পীর সিদ্ধান্তে তাকে সাহায্য করেছিল। রশিদ এখানে কি সাপোর্টিভ একজন হাজবেন্ড, তাই না? সাপোর্টিভ হাজবেন্ড। তাহলে সে কিভাবে সাহায্য করেছিল? নিজের বাবা মায়ের চাপ থাকা সত্ত্বেও রশিদ ক্ষমতায়ন দলের বোঝানো স্বাস্থ্য ঝুঁকি বুঝতে পেরেছিল এবং স্ত্রীকে সুরক্ষায় আধুনিক গর্ভ নিরোধক ব্যবহারে রাজি হয়েছিল। তাহলে দেখো, ডিসপাইট প্রেশার ফ্রম হিজ ওন প্যারেন্টস, রশিদ আন্ডারস্টুড দ্য মেডিকেল রিস্ক explained by the group and agreed to use modern contraception to protect his wife। মানে হচ্ছে যে রশিদ তার বাবা মায়ের প্রচুর চাপের মুখে ছিল, তীব্র চাপের মুখে ছিল, তবুও সে ওই যে স্বাস্থ্য ঝুঁকি বুঝতে পেরেছিল, তার যে ক্ষমতায়ন দল আছে সেখান থেকে স্বাস্থ্য ঝুঁকি বুঝতে পেরেছিল, এগুলো বোঝার কারণে এবং তার স্ত্রীর স্বাস্থ্য সুরক্ষার কারণে সে কি গর্ভ নিরোধক ব্যবহারে রাজি হয়েছিল। এটা হচ্ছে এখানকার মেন থিম, ঠিক আছে। এরপরে দেখো যে আমরা এখান থেকে ফলো চার্ট, দেখো আমরা একটা প্যাসেজ থেকে কি কি শিখতেছি, এমসিকিউ শিখতেছি, সামারি শিখতেছি, সাথে ফলো চার্ট শিখতেছি এবং কোশ্চেন শিখতেছি। 4টা জিনিস তোমরা একটা করে প্যাসেজ থেকে হয়ে যাচ্ছে। এবার আমরা প্রতিটা প্যাসেজ থেকে শিখবো, একটা প্যাসেজও মিস যাবে না। আমরা 10টা কি 11টা প্যাসেজ পড়বো এবং তোমাকে সাজেশন থেকে A to Z কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবং যে প্যাসেজগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে তোমাদের জন্য সাজেশন। দেখো যে শিল্পীর এখানে যে ফলো চার্টটা আছে, তুমি দেখো এখানে ফলো চার্ট ফার্স্টে হচ্ছে আমাদেরকে একটা হেডিং লিখে নিতে হয়, যে ফলো চার্ট শোয়িং দ্য স্টেপস টেকেন বাই শিল্পী টু ইনশিওর সেফ রিপ্রোডাক্টিভ হেলথ। এটা হচ্ছে তোমার এখানে হেডিং, মানে তোমাকে টাইটেল একটা লিখতে হবে। লেখার পরে তুমি এই যে বক্স, তুমি যখন এইভাবে বক্স করবা ভাইয়া, তুমি এইভাবে যখন বক্স করবা, তোমার একটা স্লাইডে দেখাই দেই, তুমি যদি এভাবে বক্স করো, এইভাবে বক্স করো, তাহলে কিন্তু তোমার এদিকে জায়গা হবে না, তখন আবার এইভাবে আসতে হয়। এটা হচ্ছে একটা মানে কি খারাপ দেখায়। সবচেয়ে ভালো হয় তুমি যদি এভাবে বক্স করো এন্ড এভাবে, ঠিক আছে, এভাবে যদি বক্স করো এটা ভালো হয়। এবং তোমার খাতা তো তুমি ভাই পরীক্ষার ফিস দিছো, দাও নাই? তো তুমি একটা পেজে শান্তি মতো লিখতে তোমার অসুবিধাটা কোথায়? তুমি কি শান্তি মতো লেখো না? হ্যাঁ। এবং দেখো এখানে তোমরা এই যে বক্সের কথাটা বললাম ভাইয়া, বক্স মাস্ট বি করতে হবে, বক্স এবং অ্যারো চিহ্ন এগুলো মাস্ট বি দিতে হবে, যদি না দাও তাহলে কিন্তু মার্কস পাবা না। তাহলে দেখো এখানে ফলো চার্ট কি নিয়ে বিষয় বলা হয়েছে, যে টেকেন বাই শিল্পী টু ইনশিওর সেফ রিপ্রোডাক্টিভ হেলথ, তার যে স্বাস্থ্য, মানে সে যে
বাচ্চা মানে নিবে কনসিভ করবে এটা সম্পর্কে তোমার এখানে বলা হয়েছে প্রজনন সম্পর্কে। তাহলে দেখো যে ফার্স্টে তোমার একটা দেয়া থাকবে, এটা প্রশ্নে দেয়া থাকবে, এটা প্রশ্নে দেয়া থাকবে, তাহলে তোমাকে বাকি পাঁচটা করতে হবে এবং পাঁচটা তোমাকে প্রশ্ন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু ভাই লেখা যাবে না, পূর্ণাঙ্গ সেন্টেন্সটা তুমি এখানে লিখতে পারবে না, তোমাকে ফ্রেজ তৈরি করতে হয়। হ্যাঁ, ফ্রেজ হয়ে যায়, এখানে ফ্রেজ টাইপ হয়ে যায়। তাহলে দেখো যে গেটিং ম্যারিড আর্লি এট দ্য এজ অফ 15, এটা তোমাকে দেয়া আছে। এই যে গেটিং, গেটিংটা দেখো তো, গেটিং কি, গেট প্লাস আইএনজি, গেট প্লাস আইএনজি এবং বাকির ফার্স্টে যেহেতু দেয়া আছে তুমি এটা জিরান্ড ধরে নিতে পারো, এটা জিরান্ড হয়ে গেছে, জিরান্ড হয়ে গেছে। তাহলে কি ভার্বের সাথে তোমার এখানে আইএনজি আছে। তাহলে দেখো আমি যেখানে লিখে দিয়েছি ফলো চার্ট টিপস, হয়তো দেখতে পাচ্ছ না কালো কালার, এখানে ইউজ জিরান্ডস ভার্ব প্লাস আইএনজি টু স্টেট এভরি বক্স টু মেইনটেইন পারফেক্ট গ্রামাটিক্যাল কনসিস্টেন্সি। মানে হচ্ছে তোমার যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে তোমাকে এই বাকি সবগুলো ভাই আইএনজি দিয়ে করতে হবে, সবগুলো জিরান্ডে রাখতে হবে, বুঝা গেছে? এখন এখানে যদি ইনফিনিটিভ দিয়ে শুরু হইতো, যে টু প্লাস ভি ওয়ান দিয়ে শুরু হয়েছে, তাহলে বাকি সবগুলো এইভাবে হইতো, ঠিক আছে? ধরো পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, বাকি সবগুলো পার্টিসিপল। অথবা ধরো নাউন দিয়ে শুরু হয়েছে, যে নাউন, বাকি সবগুলো নাউন। বোঝা যাচ্ছে কি? এইভাবে তোমাকে শুরু করতে হবে, যে ফর্মে দেওয়া থাকবে বাকি সবগুলো তোমাকে সেই ফর্মেই লিখতে হবে। তাহলে দেখো যে এটা গেটিং দিয়ে শুরু হয়েছে এবং তোমাকে সিকোয়েন্স ঠিক রাখতে হবে, মানে ক্রমটা ঠিক রাখতে হবে, যে এটার পরে এই তথ্য, এটার পরে এই তথ্য, এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর দেখো জয়নিং আ লোকাল অ্যাডোলেসেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপ, জয়নিং, আমাদের এখানে দেওয়া আছে গেটিং ম্যারিড আর্লি, মানে প্রথম হয়েছে তার বিয়ে হয়েছে, বিয়ের পর কি সে মানে সে কি করছে, সে হচ্ছে এম্পাওয়ারমেন্ট গ্রুপ, জয়নিং লোকাল অ্যাডোলেসেন্স এম্পাওয়ারমেন্ট গ্রুপ, সেই গ্রুপে জয়েন করছে। তো দেখো এখানে জয়নিং, জয়নিং ও ভি প্লাস আইএনজি আছে না ভাইয়া, জয়নিং ও ভি প্লাস আইএনজি আছে, মিলে গেছে, তাহলে এটার সাথে আমার কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে লার্নিং অ্যাবাউট ফিজিক্যাল রিস্ক অফ আর্লি প্রেগনেন্সি, তারপর সেখানে সে কি শিখছে, যে আর্লিতে প্রেগনেন্ট হলে কি কি ঝুঁকি আছে, কি কি সমস্যা আছে, এগুলো শিখছে। তাহলে এখানেও কি আছে, লার্নিং আছে, এখানেও ভাব প্লাস আইএনজি আছে, এটাও আমার মিলে গেছে এর সাথে। এরপর দেখো ডিসকাসিং কন্ট্রাসেপশন সেফটি উইথ রাশিদ, এটা নিয়ে কি রাশিদের সাথে ডিসকাস করা হয়েছে, তাহলে এখানে দেখো এই যে ডিসকাসিং, এখানেও আইএনজি আছে, আমার এটাও মিলে গেছে। এরপর হচ্ছে রিফিউজিং আর্লি চাইল্ড বিয়ারিং সাকসেসফুলি, রিফিউজিং, এখানেও আইএনজি আছে। তো দেখো আমার সবগুলো তাহলে কি আসলো, ভার্ব প্লাস আইএনজি আসলো। তাহলে এখানে আর কোনো রকম প্রবলেম নাই, সবগুলো ভার্ব প্লাস আইএনজি আছে, সবগুলো একই ফর্মে আছে। তুমি যে এইভাবে লেখো তুমি এখানে ফুল মার্কস পাবা, তোমার একটা মার্কও মিস যাবে না। জাস্ট খুঁজবা, খুঁজে ক্রমটা ঠিক রাখবা, যে ফর্মে আছে সেই ফর্মে ধপাধপ সবগুলোতে বসাই দিবা। হ্যাঁ, তাহলে হয়ে গেল, এখানে তোমাদের আর কোনো রকমের প্রবলেম হবে না। এরপরে দেখো, এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্যাসেজে, হোয়াট ইজ ড্রিম। ড্রিম নিয়ে তোমাদের বইয়ে হয়তো বা দুইটা দেয়া আছে, তাই না? প্যাসেজ দিয়ে সামারিও দেয়া, সরি পয়েমও দেয়া আছে। এখানে তোমরা কি জানতে পারবা যে ড্রিমটা আসলে কি, ড্রিম কি নিয়ে বলা হয়েছে, যে ড্রিম তোমাদের দিনেও দেখা হয়, রাতেও দেখা হয়, অনেকে রাতে ঘুমাই স্বপ্ন দেখে, বিভিন্ন ফিলোসফার্সদের মধ্যে, ফিলোসফার্সদের এটা নিয়ে একটু মানে দ্বন্দ্ব রয়েছে, মত বিরোধ রয়েছে, এগুলো এ টু জেড বলা হয়েছে। আর বলা হয়েছে কি, তারা একমত পোষণ করছে যে দিনে যা কিছু করা হয় বা যা কিছু মাইন্ডে নেওয়া হয়, ভাবা হয়, কাজ করা হয়, এগুলো থেকে আমাদের ড্রিম চলে আসে। আবার বলা হয়েছে সেসব হচ্ছে ডেঞ্জারাস ব্যক্তি, মানে বিপজ্জনক ব্যক্তি, যারা ঘুমায় না কিন্তু খালি চোখে মানে চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, মানে এটা হচ্ছে তাদের কি ফিউচার এম, যারা এইরকম তারা হচ্ছে ডেঞ্জার ব্যক্তি। এগুলো নিয়ে তোমাদের এখানে বলা হয়েছে, ঠিক আছে? এখন দেখো এখানে যদি তোমার সামারি চলে আসে, সামারিটা তাহলে তুমি কি লিখতে পারো, ড্রিমস আর আ সিকোয়েন্স অফ সেন্সরি থটস, ইমেজেস অ্যান্ড ইমোশনস, যেটা আমি বললাম, এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে এগুলো দেখা হয়, এটা চিন্তা ভাবনা হতে পারে, অথবা বিভিন্ন ইমোশন হতে পারে, বিভিন্ন কাজকর্ম হতে পারে। তারপর দেখো আরো এখানে বলা হয়েছে কি, সিম্বলিক রিয়েলাইজেশন, রিপ্রেসড আনকনসিয়াস ডিজায়ার্স, হাউএভার সাম মডার্ন নিউরোবায়োলজিস্টস বিলিভ ড্রিমস আর মেয়ারলি র্যান্ডম ব্রেন সিগন্যালস। এখানে কি বলা হয়েছে, বাংলাটা আরো একটু দেখে নেই ভালো করে। স্বপ্নলোক ঘুমের মধ্যে অনুভূত হয় কিছু চিন্তা ভাবনা, ছবি এবং আবেগের ধারাবাহিক প্রকাশ, যেটা আমি ফার্স্টে তোমাদেরকে বলে দিচ্ছি। এরপরে দেখো মনোবিশ্লেষক সিগমন্ড ফ্রয়েড প্রস্তাব করেছিলেন যে স্বপ্ন অবদমিত অবচেতন কামনার প্রতীকী প্রকাশ। তবে কিছু আধুনিক স্নায়ুবিজ্ঞানী মনে করেন স্বপ্ন মস্তিষ্কের কেবল কিছু এলোমেলো সংকেত। হ্যাঁ, যখন মানে মস্তিষ্ক কিছু এলোমেলো সংকেত পাঠায় সেটা স্বপ্ন হয়ে যায়, মানে ঘুমের মধ্যে আমরা দেখি এটা স্বপ্ন বলেছেন কিছু স্নায়ুবিজ্ঞানী। মানে এটা নিয়ে কি মতবিরোধ রয়েছে, তাই না? এটা হচ্ছে তোমার প্যাসেজ যেটা রয়েছে সেটা এটা সামারি দেয়া রয়েছে, কবিতা তো আছেই। এখন এখান থেকে যখন তোমার ধরো কিছু ওয়ার্ড দেখবা যে ব্যাফলিং, বিভ্রান্তিকর বা রহস্যময়, তুমি সিনোনিম কি দিতে পারো, পারপ্লেজিং,
কনফিউজিং, মিস্টেরিয়াস। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে রাখবার, প্রশ্নে আসতে পারে ভাই। আমি এগুলো তোমাদেরকে এই জন্য পড়াচ্ছি, তুমি বলতে পারো যে সিনোনিম অ্যান্টোনিম তো ভাইয়া আমাদের ফার্স্ট পার্টে নাই, সেকেন্ড পার্টে আছে, আপনি এখন কেন পড়াচ্ছেন? তোমাদের ওই যে এমসিকিউ গুলো আসবে না ভাইয়া, এমসিকিউ, এমসিকিউ তে এগুলো চলে আসে, এই জন্য আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। পড়ে যাও না, সমস্যা তো নাই। যদি না পড়ে যাও, যদি না পারো, তখন কেমন লাগবে? এর থেকে 10 মিনিট বেশি পড়ে যাওয়া অনেক বেটার, ফার বেটার। ঠিক আছে, এবার দেখো আনকনসিয়াস, এটা মানে কি অবচেতন, সেরকম কি হবে সাবকনসিয়াস বা ইনভলান্টারি। এরপর হচ্ছে ইম্পালস, তাড়না অথবা সংকেত, সেরকম কি সিগন্যাল, স্টিমুলেশন, আর্টস। তারপর দেখো রিপ্রেসড, রিপ্রেসড মানে কি অবদমিত, রিপ্রেসড মানে অবদমিত অথবা দমিত, সেরকম কি হবে সাপ্রেসড, রেস্ট্রেন্ট, বোটলড আপ। এরপর হচ্ছে নিউরোবায়োলজিস্ট, স্নায়ু বিজ্ঞানী, নিউরোবায়োলজিস্ট মানে স্নায়ু বিজ্ঞানী, এটা সেরকম হতে পারে ব্রেন সায়েন্টিস্ট অথবা নিউরোলজিস্ট, যেটাই তুমি দাও হয়ে যাবে। নিউরোলজিস্ট ডাক্তার দেখায় না অনেকে, সেটা হচ্ছে স্নায়ু বিজ্ঞানী। ঠিক আছে, এরপর হচ্ছে ভেগু মানে হচ্ছে অস্পষ্ট, এটা তোমরা সেই প্যাসেজে অথবা কবিতায় মেবি ছিল, ভেগু সেরকম হচ্ছে আনক্লিয়ার বা ইনডিস্টিংক্ট অথবা হ্যাজি। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, এগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলতেছি, বুঝতে পারতেছো না, কিন্তু যখন কালকে যে দেখবা যে প্রশ্নে তোমাদের চলে আসছে যে সিমিলার টু বা রেফার্স টু এরকম ওয়ার্ড দিয়ে দিয়ে দিবে, তখন বুঝবা যে ভাইয়ার কথাগুলো কিরকম ছিল। এই ঘুমাচ্ছ কেন? মনোযোগ দাও, মনোযোগ তোমাদের সরে গেছে। হ্যাঁ, মনোযোগ দাও, তাড়াতাড়ি মনোযোগ দাও। দেখো ড্রিমস, ড্রিমস এমসিকিউ আমরা কি দেখবো? অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড, ড্রিমস রিপ্রেজেন্ট, যে ড্রিমটা কি রিপ্রেজেন্ট করা হয়েছে? বায়োলজিক্যাল ওয়েস্ট না। এরপর হচ্ছে ফিউচার প্রেডিকশন, তুমি কি ভবিষ্যতে যা করবে সেটা স্বপ্নে দেখো কখনো? কখনোই না, তুমি যেটা ভাবো সেটা দেখো। ফিজিক্যাল এক্সারসাইজ, এই তিনটাই হবে না। কারণ কি সিগমন্ড ফ্রয়েড কোনটা বলেছে? দেখো সে বলেছে আনকনশিয়াস ডিজায়ার্স, আনকনশিয়াস ডিজায়ার্স মানে হচ্ছে ওই যে কিছু যে সিগন্যাল পাঠায় ব্রেনে সেগুলো। হ্যাঁ, এরপর হচ্ছে হাউ ডু নিউরোবায়োলজিস্ট ভিউ ড্রিমস, যে নিউরো স্নায়ু বিজ্ঞানীরা, নিউরোবায়োলজিস্ট মানে যারা স্নায়ু নিয়ে গবেষণা করে, তারা আসলে এটাকে ড্রিমটাকে কিভাবে দেখে? যে অ্যাজ রিয়েলিস্টিক ফিউচার প্ল্যান, কখনোই না, তারা এটা বাস্তব বলে মনে করে না। অ্যাজ হেলদি কগনিটিভ এক্সারসাইজ, এটাও তারা মনে করেন যে স্বাস্থ্যমূলক না, কখনোই না। অ্যাজ ডিভাইন নোটিফিকেশন, বিভিন্ন তথ্য, কখনোই না। তারা কি মনে করে? অ্যাজ র্যান্ডম ইলেকট্রিক ইম্পালস, মানে হচ্ছে এই যে আমরা যে একটু আগেই দেখলাম ভাই, আমরা একটু আগে দেখছি, আমরা একটু আগেই দেখছি, কি দেখছি? এই দেখো, সাম মডার্ন নিউরাল বায়োলজিস্ট বিলিভ ড্রিমস আর মিয়ারলি র্যান্ডম ব্রেন সিগন্যাল, মিয়ারলি র্যান্ডম ব্রেন সিগন্যাল, তোমার ব্রেনে কিছু সিগন্যাল পাঠায় র্যান্ডমলি, সেগুলো হচ্ছে কি? সেগুলোই হচ্ছে ড্রিম। তারা মনে করে, হ্যাঁ, তারা মনে করে যে সেগুলো হচ্ছে ড্রিম। তাহলে এটা কি অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার হবে অ্যাজ র্যান্ডম ইলেকট্রিক ইম্পালস। বোঝা গেছে কি? এরপর দেখো ড্রিমস ক্যান রেঞ্জ ফ্রম বিং হাইলি বোরিং সিম্পল কালারফুল টু ম্যাথমেটিক্যাল, এরপর হচ্ছে নয়েজি টু সাইলেন্ট, রিয়েলিস্টিক টু এক্সট্রিমলি ভ্যাগু, মানে হচ্ছে বাস্তব কিন্তু কিরকম? এগুলো হচ্ছে বাস্তব ভিত্তিকে, এগুলো খুবই অস্পষ্ট, আনক্লিয়ার। ঠিক আছে, এই যে ভ্যাগু বলা হয়েছে না, মানে কি? মানে হচ্ছে আনক্লিয়ার, আনক্লিয়ার, অস্পষ্ট। বোঝা গেছে কি? এরপর দেখো দ্য ওয়ার্ড বাফলিং ইন দ্য টেক্সট মিনস ইজি টু রিজলভ, রিসলভ, ক্রিস্টাল ক্লিয়ার, পিসফুল অ্যান্ড কাম, ডিপলি পারপ্লেক্সিং। কি? ডিপলি পারপ্লেক্সিং। এখন বলো পারপ্লেক্সিং মানে কি ভাইয়া? আমরা এই যে দেখে আসলাম বাফলিং মানে কি? বিভ্রান্তিকর বা রহস্যময়। পারপ্লেক্সিং মানে কি? রহস্যময় অথবা বিভ্রান্তিকর। তাহলে তুমি এখানে কি বলতে পারো? ডিপলি পারপ্লেক্সিং মানে হচ্ছে বিভ্রান্তিকর বা রহস্যময়। তুমি যে স্বপ্নটা দেখো সে কি রহস্যময় হয় না? তুমি সকালে উঠে দেখা যায় ভুলে গেছো, অথবা কিছু কিছু মনে আছে অস্পষ্ট, বাকিটা মনে থাকে না, ফুলফিল বলতে পারো না, তাহলে কি এটা কি আসবে? ডিপলি পারপ্লেক্সিং। এরপর হচ্ছে ড্রিমস অকার প্রিমারিলি ডিউরিং হুইচ স্লিপ স্টেট, এটা হচ্ছে যে লাইট রেস্ট, ওয়েকফুল রেস্ট, তারপর হচ্ছে কি ডে ড্রিমিং, একটা হচ্ছে ডিপ রেম স্লিং। এটা হচ্ছে যখন তুমি গভীর ঘুমে থাকবা ভাইয়া। হ্যাঁ, যখন তুমি গভীর ঘুমে থাকবা তখন তুমি এই স্বপ্নটা দেখতে পারবা। তুমি দিনের বেলা ঘুমাইছো, যদি গভীর ঘুমে ঘুমাই যাও, এই যে আমার ঘুম পাচ্ছে, তোমার যেমন ঘুম পাচ্ছে, এবং যদি গভীর ঘুমে ঘুমাই যাও, তখন হয়তো বা স্বপ্ন আসতে পারে। তোমার স্বপ্নে দেখো না যে আগামীকালের পরীক্ষা, প্রচুর প্রেশার হচ্ছে, এটা সেটা, কারণ তোমাদের মাইন্ডে এখন এটা ঘুরতেছে, এই কারণে তোমার স্বপ্ন দেখতেছো। যখন তোমাদের এই মাইন্ডে ঘুরবে না, এটা স্বপ্নেও দেখবা না। হ্যাঁ, তোমরা যখন একদম রিল্যাক্স থাকবা দেখবা স্বপ্ন নাই, কিন্তু যখন দেখবে পেশা যাচ্ছে, খুব ডিপলি ঘুমাচ্ছ, তখন তোমাদের এই স্বপ্নটা চলে আসবে। বোঝা গেছে কি? এরপরে দেখো ভাইয়া, এরপরে ড্রিম থেকে আমরা কোশ্চিন আসে কিরকম ভাবে দিব। হাউ ডিড সিগমন্ড ফ্রয়েড এক্সপ্লেন দ্য নেচার অফ ড্রিমস, যে সিগমন্ড ফ্রয়েড এই ড্রিমটাকে কিভাবে বর্ণনা করছেন? হ্যাঁ,
ড্রিমটাকে সে বর্ণনা করার ধরনটা কিরকম। সিগমন্ড ফ্রয়েড ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন হলো আমাদের দমিত অথবা অপূর্ণ অবচেতন আকাঙ্ক্ষা ও মনের গভীরে থাকা স্মৃতির প্রকাশ। তাহলে সিগমন্ড ফ্রয়েড explained that dreams are highly symbolic representations of our suppressed মানে কি, সাপ্রেস মানে হচ্ছে অবচেতন, হ্যাঁ, সাপ্রেসড আনফুলফিলড আনকনসিয়াস উইশেস অ্যান্ড ডিপ সিটেড মেমোরিজ। মানে হলো সিগমন্ড ফ্রয়েড ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন হলো আমাদের দমিত অথবা অপূর্ণ অবচেতন আকাঙ্ক্ষা ও মনের গভীরে থাকা স্মৃতির প্রতীকী প্রকাশ। মানে মনের গভীরে থাকা অনেক আবেগ, হ্যাঁ, বা মনের গভীরে থাকা অনেক ইচ্ছা সংকল্প, সেটা আমাদের স্বপ্নের মাধ্যমে ব্রেনে সিগন্যাল আসে, আমরা সেটা ভাবি যে সারাদিন, সেই কারণে আমরা এটা স্বপ্ন হিসেবে দেখতে পারি, সেটা সিগমন্ড ফ্রয়েড বলেছেন। ওয়াই আর ড্রিমস কনসিডারেড বাফলিং অ্যান্ড পাজলিং। দেখো যে স্বপ্নকে কেন বিভ্রান্তিকর এবং রহস্যময় মনে করা হয়, কেন মনে করা হয় যে ড্রিমস আর কনসিডারেড বাফলিং বিকজ ডিসপাইট সেঞ্চুরিজ অফ সাইন্টিফিক অ্যান্ড ফিজিওলজিক্যাল psychological research, there is no single agreed upon purpose of why we dream। মানে যে শতাব্দী প্রাচীন বৈজ্ঞানিক, এটা মানে শত শত বছর থেকে নিয়ে গবেষণা চলতেছে, এই জন্য শতাব্দী প্রাচীন বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক গবেষণা সত্ত্বেও মানুষ ঠিক কেন স্বপ্ন দেখে তার কোনো একক ও সর্বসম্মত কারণ খুঁজে না পাওয়ায় স্বপ্নকে বিভ্রান্তিকর মনে হয়। মানে এটা নিয়ে বিজ্ঞানী বলো, নিউরো সায়েন্টিস্ট বলো, মানে বায়োলজিস্ট বলো, যত কিছুই আছে, হ্যাঁ, এরা কেউই আজ পর্যন্ত এক্সাক্ট যে কারণ, এক্সাক্ট যে কজ, এটা এখনো খুঁজে বের করতে পারে নাই যে স্বপ্নটা আসলে কেন মানুষ দেখে। এটা এখানে বলা হয়েছে এই কারণে হচ্ছে স্বপ্নটা কি বিভ্রান্তিকর। কিরকম স্বপ্নটা বিভ্রান্তিকর, এই যে বাফলিং এন্ড পাজলিং, এই কারণে স্বপ্নটা কি হবে, বিভ্রান্তিকর হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো না ঘুমাই গেছে, ঘুমাচ্ছ নাকি? দেখো না, ক্লাসটা দেখো, তোমার কাজে দিবে, টায়ার্ড হওয়া যাবে না ভাইয়া। 1 মাস পরীক্ষা দিতে হবে, দেন তুমি শান্তি মতো 4-5 দিন ঘুমাই নিও, কোনো প্যারা নাই, কিন্তু এখন ঘুমানো যাবে না, এখন আগে ক্লাস করো। দেখো ড্রিমস থেকে আরো প্রশ্ন আসবে, হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল বেনিফিটস অফ ড্রিম। ড্রিমের সাইকোলজিক্যাল বেনিফিট ভাইয়া কি, সেটা হচ্ছে সাম রিসার্চার সাজেস্ট দ্যাট ড্রিমস হেল্প দ্য ব্রেন ক্লিন আপ কগনিটিভ জাঙ্ক, এই যে এগুলো কগনিটিভ জাঙ্ক, তারপর হচ্ছে কনসোলিডেট মেমোরিজ অ্যান্ড প্রসেস ডেইলি ইমোশনাল স্ট্রেস। কিছু গবেষক মনে করেন স্বপ্ন মস্তিষ্ক থেকে অপ্রয়োজনীয় স্মৃতি মুছে ফেলতে, গুরুত্বপূর্ণ স্মৃতি সংরক্ষণ করতে এবং দৈনন্দিন মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তার মানে কি, এর ভালো দিকও আছে, যে আমাদের যেমন মেমোরি রিসেট করতে হয়, মেমোরিকে মাঝে মধ্যে দেখো না জাঙ্ক গুলো ক্লিন করতে হয় ফোনে, সেম ভাবে এই ড্রিম আসে, তারা মনে করে, কিছু গবেষক মনে করে যে মস্তিষ্ক থেকে অপ্রয়োজনীয় স্মৃতি মুছে ফেলতে, কগনিটিভ জাঙ্ক, অপ্রয়োজনীয় স্মৃতি, কনসিডারেড মেমোরিজ, হ্যাঁ, তারপর হচ্ছে কি গুরুত্বপূর্ণ স্মৃতি সংরক্ষণ এবং প্রসেস ডেইলি ইমোশনাল স্ট্রেস, এবং দৈনিক যে মানসিক চাপ আছে এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপর হচ্ছে কন্ট্রাস্ট নিউরোবায়োলজিক্যাল ভিউজ উইথ সাইকোলজিক্যাল ভিউজ অফ ড্রিমস। মানে হচ্ছে স্বপ্নের ক্ষেত্রে স্নায়ু বিজ্ঞান এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলনা করো। স্নায়ু বিজ্ঞান এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এই দুটো এখন মারামারি লাগাই দাও, মারামারি লাগাই দিয়ে দেখো যে তারা আসলে কোনটা যেতে এবং কোনটার ভিউ কিরকম আসে। যে নিউরোবায়োলজিস্ট সি ড্রিমস অ্যাজ বায়োলজিক্যাল র্যান্ডম ব্রেন সিগন্যাল, বলা হয়েছে র্যান্ডমলি সিগন্যাল পাঠায় ব্রেনে, এটা বলছে নিউরোবায়োলজিস্ট, and whereas psychologists see them as meaningful reflections of the inner human mind। এখন দেখো স্নায়ুবিজ্ঞানের স্বপ্নকে জীবতাত্ত্বিক কিছু এলোমেলো মস্তিষ্ক সংকেত ভাবেন, মানে র্যান্ডমলি যে সিগন্যাল গুলো আসে, এটা হচ্ছে স্নায়ু বিজ্ঞানী, হ্যাঁ, এটা হচ্ছে স্নায়ু বিজ্ঞানী নিউরোবায়োলজিস্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে পক্ষান্তরে মনোবিজ্ঞানী, একে মানুষের অন্তরের অর্থপূর্ণ প্রতিচ্ছবি মনে করেন। এটা কারা বলছে, এটা হচ্ছে সাইকোলজিস্ট। কে বলছে? সাইকোলজিস্ট। তাহলে বোঝা গেছে দুইটার মধ্যে দুই রকমের মন্তব্য থাকবে, এবং ড্রিম নিয়ে এই এত বছর থেকে গবেষণা হচ্ছে, কেউ আজ পর্যন্ত একমত হতে পারেনি, এটা ডিভাইডেড, দুই ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এরপরে আমরা চলে আসবো ফলো চার্টে ভাই কিরকম, আমরা তো আগেও একটা দেখে আসছি না। দেখো ফলো চার্ট ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস অফ ড্রিমস, এটা আমি জাস্ট তোমাদের একদম অ্যান্সার লিখে ঢুকাই দিছি, তোমাদের কিন্তু ওখানে দেয়া থাকবে, তোমাদের প্রশ্নে দেয়া থাকবে তোমরা কি নিয়ে ফলো চার্ট লিখতে হবে, সেটা ওখানে দেয়া থাকবে, সেই হিসেবে তুমি হেডিংটা দিয়ে লেখা শুরু করে দিবা। তাহলে দেখো যে অকারিং ডিউরিং দ্য রেম ফেজ অফ স্লিপ, এই যে তোমাকে ফার্স্ট জাস্ট দেখবা যে অকারিং শুরু হয়ে গেছে, এরপর দেখো ডিসপ্লেইং আছে, এরপর দেখো রিভিলিং আছে, এরপর দেখো অ্যাসিস্টিং আছে, এরপর দেখো প্রোভাইডিং আছে। তোমাদেরকে জাস্ট ইনফরমেশন গুলো সাজাতে হবে। কি করতে হবে? ফার্স্টে ইনফরমেশন গুলো দেখবা, অর্থাৎ যে প্যাসেজ,
যে প্যাসেজ আছে সেই প্যাসেজে তুমি দেখে নিলা, দেখে নেওয়ার পরে তোমার সেকেন্ড কাজ হচ্ছে যে তোমার এই যে একটা করে দেয়া থাকবে, এটা তো করে দেয়া থাকবে, হ্যাঁ এটা করে দেয়া থাকবে, কোনটা করা আছে ফর্ম দেখতে হবে, কোন ফর্মে আছে, যে ফর্মে আছে সেই ফর্ম ইউজ করতে হবে বাকিগুলোতে, বাকিগুলোতে, হ্যাঁ বাকিগুলোতে সেই ফর্ম ইউজ করতে হবে, বাকিগুলোতে যদি সেই ফর্ম ইউজ করো, এবং ফুল সেন্টেন্স লেখা যাবে না, কি করা যাবে না, ফুল সেন্টেন্স লেখা যাবে না, ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স লেখা যাবে না, ঠিক আছে, ফুল সেন্টেন্স লেখা যাবে না। এবং এই যে ছকের মধ্যে লিখবা, এই ছকের মধ্যে ফুল স্টপ, ফুল স্টপ, প্রশ্নবোধক বা এই যে সেমি, এগুলা এগুলা কিচ্ছু ইউজ করা যাবে না, ঠিক আছে ভাইয়া, প্রশ্নবোধক ফুল স্টপ এগুলা কিচ্ছু ইউজ করা যাবে না, তোমার শেষ হয়ে গেছে, শেষ, এখানে কিচ্ছু দেওয়ার দরকার নাই, জাস্ট এই ঘর করবা, ঘর করবা, লিখে যাবা, ঘর করবা, লিখে যাবা, বুঝা গেছে, এখানে আর কিচ্ছু নাই। এরপরে আমরা নেক্সট চলে যাব, তাহলে আমাদের দুইটা হয়ে গেল, নেক্সট আছে আমাদের নেলসন ম্যান্ডেলা, কি আছে, নেলসন ম্যান্ডেলা তোমাদের 25 যে ব্যাচটা ছিল, এই নেলসন ম্যান্ডেলা ছিল ফার্স্টে, একদম ইউনিট 1-এই ছিল এটা, কিন্তু এটা তোমাদের এখন মেবি ইউনিট 4 কি 3 তে চলে গেছে, তাই না? দেখো এখানে আমাদের কি বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলা, আমরা একটু বড় করে নিব তোমাদের জন্য, দেখো হালকা একটু বড় করে নেই, হ্যাঁ হালকা একটু বড় করে নেই, যে নেলসন ম্যান্ডেলা led South Africa from white minority rule apartheid, এই যে দেখো এগুলো একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ apartheid to a multi racial democracy, imprisoned for nearly 3 decades, his determination remained firm, he advocated reconciliation over revenge to prevent a civil war, উইনিং দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, নোবেল পিস প্রাইজ কবে পেয়েছিল 1993। বাংলা যদি তুমি দেখো, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন, বর্ণবাদ, বর্ণবাদ অ্যাপারথাইড মানে বর্ণবাদ থেকে বহুজাতিগত গণতন্ত্রের দিকে নিয়ে যান, প্রায় 3 দশক কারাবরণ, কয় দশক, একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, 3 ডিকেডস, অনেকে বলে 28 বছর, অনেকে বলে 32 বা অনেকে বলে 30, মানে 3 ডিকেডস, নিয়ারলি 3 ডিকেডস, হ্যাঁ এই 3 ডিকেডস তিনি যখন জেল থেকে বের হয়, জেল খেটেছিল, জেলে ছিল প্রায় 3 ডিকেডস, মানে ধরো একটা মানুষ 30 বছরের মতো জেলের ভিতর আছে, হ্যাঁ জেলে কারাদণ্ড ভোগ করতেছে, ভোগ করার পরে যেদিন সে ছাড়া পাইল, ফ্রিডম, ফ্রিডম মানে মুক্তি পেল, হ্যাঁ যেদিন সে মুক্তি পেল, বের হয়ে সে হয়ে গেল প্রেসিডেন্ট, কি বের হয়ে সে হয়ে গেল প্রেসিডেন্ট, মানে এই যে নেলসন ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ তাহলে দেখো সেই 30 বছরের কাছাকাছি জেল খাটলো, অত্যাচার সহ্য করলো, আন্দোলন করার কারণে জেলে গেছিল, এত কিছু হওয়ার পরে বের হয়ে সে প্রেসিডেন্ট হয়ে গেল, মানে তুমি যদি পরিশ্রম করো সাকসেস যে আসবে, এটা হচ্ছে কি একটা নর্মাল ধারণা বা একটা নর্মাল একটা কাজ, যে তুমি পরিশ্রম করবা সাকসেস কেন হবে না, সে 30 বছর জেল খাটছে, জেল খেটে বের হয়ে সে কি হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে, এবং সেখানে আরো বলা হয়েছিল যে ডোন্ট কল মি আই উইল কল ইউ, তার একটা বিখ্যাত বাণী এটা, যে ডোন্ট কল মি, ডোন্ট কল মি আই উইল, আই উইল কল ইউ, এটা বলা আছে, হ্যাঁ সরি এটা মেসেজের মতো লিখে ফেললাম, আই উইল কল ইউ, ডোন্ট কল মি আই উইল কল ইউ, তোমরা আমাকে ডেকো না, যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি সবাইকে ডাকবেন, এটা যখন সে চলে যান তখন সে এই কথাটা বলছে, একটা ভাষণে এই কথাটা সে বলে গেছে যে ডোন্ট কল মি আই উইল কল ইউ, কারণ কি তার কাজ শেষ হয়ে গেছিল, এই যে বর্ণবাদ নিয়ে এত বৈষম্য ছিল যে এখানে যারা কালো লোক ছিল, হ্যাঁ কালো, যারা কালো মানে যারা আমরা নিগ্রো বলি, হ্যাঁ এই প্রজাতির যারা ছিল যে মানুষগুলো, এই রঙের যে মানুষগুলো ছিল, তারা এরকম ছিল যে তাদেরকে আলাদা একটা ভূমির মধ্যে মধ্যে রাখা হতো, হ্যাঁ তারা রেস্টুরেন্টে খেতে পারবে না, কোনো ভালো জায়গায় জব করতে পারবে না, যদি করো তাহলে সবচেয়ে নিচু পোস্ট, সেই পোস্টে তারা থাকবে, এরকম ছিল, তুমি রেস্টুরেন্টে যে ইচ্ছে করলে ঢুকে খেতে পারতো না, বা শপিং মলে যাবে তারা যেতে পারতো না, তাদের জন্য পুরো আলাদা একটা মানে দেশ এরকম হয়ে গেছিল প্রায়, তো সেখান থেকে তিনি যখন কাজ করে এই সমস্যাটা সে সমাধান করছে, করার পরে তিনি ভাষণে বলে গেছে যে ডোন্ট কল মি আই উইল কল ইউ, এবং তার নিকনেম, তার নিকনেম কি ছিল, তার নিকনেম ছিল মাদিবা, হ্যাঁ তার নিকনেম ছিল মাদিবা, একটু মনে রাখবা, তাহলে দেখো এটা সামারি গেল। এরপরে আমরা চলে যাব যে প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে, এই যে অ্যাপারথাইড, অ্যাপারথাইড মানে কি বর্ণবাদ প্রথা, সিনোনিম কি রেশিয়াল সিগ্রিগেশন,
রেশিয়াল সিগ্রিগেশন, ডিসক্রিমিনেশন। তোমাদের যেটা মনে রাখতে ইজি হয় সেটাই মনে রাখবা। রিকনসিলিয়েশন বা পুনর্মিলন, রিকনসিলিয়েশন বা পুনর্মিলন এর সিনোনিম কি হবে? হারমোনাইজেশন বা রেজুলেশন অথবা সেটেলমেন্ট। হ্যাঁ, এটার মানে কি? পুনর্মিলন বা মীমাংসা। সেটেলমেন্ট মানে কি? মীমাংসা। তাহলে এই দুইটা পাশাপাশি সিমিলার, এই জন্য তুমি সিনোনিম হিসেবে লিখতে পারবা। এরপর হচ্ছে ডিসমেন্টাল। এখানে দেখো ভেঙে ফেলা বা নির্মূল করা, সিনোনিম কি হবে? টেক অ্যাপার্ট মানে হচ্ছে ভেঙে ফেলা। টেক অ্যাপার্ট মানে কি? টেক অ্যাপার্ট মানে হচ্ছে ভেঙে ফেলা। ঠিক আছে, তাহলে দেখো এরকম তোমাদের থাকবে। এবং মাইনরিটি মানে কি? সংখ্যালঘু। ইমপ্রিজন কারারুদ্ধ হওয়া, সে ওই জেলে ঢুকছিল, এই জন্য ইমপ্রিজন ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। অপারেশন মানে নিপীড়ন বা নির্যাতন, এটা কেন ইউজ করা হয়েছে? এই যে নিগ্রো বা কালো রঙের যেসব লোক আছে তাদেরকে নির্যাতন করা হইতো, তাদেরকে আলাদা ভূমিতে রাখা হইতো, শোষণ করা হইতো, শাসন করা হইতো। হ্যাঁ, এই জন্য অপারেশন ওয়ার্ডটা আমাদের ইউজ করা হয়েছে। দেখো এই যে ক্রুয়েলটি, পারসিকিউশন, এগুলো তোমাদের থাকবে। এখন দেখো যে এখান থেকে আমরা এমসিকিউ একটু দেখি। 1 নাম্বার, দ্য টার্ম অ্যাপারথাইড মিনস। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। যদি এখান থেকে আসে, এই এমসিকিউটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তো দেখো এই অ্যাপারথাইড মানেটা কি ভাইয়া? অ্যাপারথাইড মানে কি? ইন্টিগ্রেশন বা ডেমোক্রেসি, গণতন্ত্র হবে না, ইন্টিগ্রেশন হবে না, ওয়েলথ শেয়ারিং হবে না, এটা কি? রেসিয়াল ডিসক্রিমিনেশন মানে কি? এই যে অ্যাপারথাইড মানে ভাই আমরা কি দেখে আসলাম বলো দেখি, বলো। অ্যাপারথাইড মানে কি? বর্ণবাদ প্রথা আমরা দেখে আসলাম না? এখনই দেখে আসলাম। যদি ভুলে যাও মাথা ফাটাই দিব একদম। হ্যাঁ, এটা তাহলে মানে কি? বর্ণবাদ প্রথা। বর্ণবাদ প্রথা যদি ভুলে যাও মাথা ফাটাই দেওয়া হবে কিন্তু একদম। এরপরে দেখো ম্যান্ডেলা শেয়ার্ড হিজ নোবেল পিস প্রাইজ উইথ। এই যে ম্যান্ডেলা তার যে নোবেল পিস প্রাইজ ছিল এটা কার সাথে শেয়ার করছিল? হ্যাঁ, এখানে তোমাদের দেয়া আছে যে FW ক্লার্ক। এটা একদম মুখস্থের বিষয়, তোমাদের প্যাসেজেও দেয়া থাকবে, এখানে বোঝাতো কিছু নাই। ইন হুইচ ইয়ার ডিড ম্যান্ডেলা বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট? সে প্রেসিডেন্ট এই যে 1994। ইন হুইচ ইয়ার ডিড ম্যান্ডেলা বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট? 1994। এরপরে হাউ মেনি ইয়ার্স ডিড ম্যান্ডেলা স্পেন্ড ইন প্রিজন? নিয়ারলি 30 ইয়ার্স। 30 বছরের কাছাকাছি সে জেল খেটেছিল। অনেকে বলে যে এটা 28 বছর, অনেকে বলে 30, অনেকে বলে 32, তবে নিয়ারলি 3 ডিকেডস। এরপরে টু প্রিভেন্ট আ সিভিল ওয়ার ম্যান্ডেলা অ্যাডভোকেটেড পিসফুল রিকনসিলিয়েশন। কি পিসফুল রিকনসিলিয়েশন মানে? শান্তির উপরে ভাই কিছু নাই। তুমি যদি শান্তির পন্থা অবলম্বন করো তোমার কোনো ঝামেলা হবে না, তুমি তর্কে জড়াবে না, তোমার সাথে তর্কে জড়াবে না, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো এই যে প্যাসেজ গুলো আছে এগুলো, সরি এই যে এমসিকিউ গুলো আছে এখান থেকে তোমার আসতে পারে। যদি এখান থেকে চলে আসে, যদি প্যাসেজটা চলে আসে তাহলে এখান থেকে চলে আসতে পারে। এরপরে দেখো, এরপরে নেলসন ম্যান্ডেলা প্রশ্ন দেখবো আমরা। কোশ্চেন। আচ্ছা ভাই তোমরা কি বুঝতেছো নাকি? না বুঝলে একটু বলবা, কমেন্ট একটু বলে দাও যে বুঝতে পারতেছো নাকি বুঝতে পারছো নাকি ঘুমাচ্ছ। তুমি ঘুমাচ্ছ নাকি? তোমাকে বলতেছি ঘুমাচ্ছ নাকি? না ঘুমায় ক্লাসটা করো, ক্লাসটা করলে কাজে দিবে, পরীক্ষা ভালো করবি। তাহলে দেখো যে হোয়াট ইজ নেলসন ম্যান্ডেলাস কন্ট্রিবিউশন টু সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার কন্ট্রিবিউশন কি ছিল? সে কি করেছিল সাউথ আফ্রিকার জন্য? যে নেলসন ম্যান্ডেলা সাকসেসফুলি ডিসমেন্টেলড the cruel apartheid system and transformed South Africa into a multiracial democracy and uniting both blacks and whites. মানে হচ্ছে যে নেলসন ম্যান্ডেলার অবদান কি ছিল? নেলসন ম্যান্ডেলা সফলভাবে বর্ণবাদ প্রথা নির্মূল করেন এবং কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের একত্রিত করে সাউথ আফ্রিকায় একটি বহু জাতিগত গণতন্ত্রে রূপান্তর করেন। আগে তো ছিল এদের কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, মানে কালো এবং সাদা যে লোকগুলো ছিল এরা ছিল কি ডিভাইডেড, আলাদা আলাদা ছিল। কিন্তু নেলসন ম্যান্ডেলা করছিল কি এদেরকে একত্র করে বহু জাতিগত গণতন্ত্রে রূপান্তর করেন। এটা ছিল তার কন্ট্রিবিউশন। এরপরে দেখো ওয়াই ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ? যে নোবেল পিস প্রাইজ সে কেন পেয়েছিল? 1993 নোবেল পিস প্রাইজ পেয়েছিল শ্বেতাঙ্গ নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করার জন্য 1993 সালে তাকে নোবেল পিস প্রাইজ দেয়া হয়েছিল। বোঝা গেছে? এরপরে দেখো, এরপর আমরা চলে আসবো নেলসন ম্যান্ডেলা আরো প্রশ্ন। হোয়াট প্রিভেন্ট আ ফুল স্কেল সিভিল ওয়ার ইন সাউথ আফ্রিকা? দক্ষিণ আফ্রিকায় গৃহযুদ্ধ এড়াতে কি সাহায্য করেছিল? শ্বেতাঙ্গদের প্রতি প্রতিশোধ না নিয়ে ম্যান্ডেলার শান্তি আলোচনা। কি প্রতিশোধ না নিয়ে সে কি করেছিল? শান্তি আলোচনা করেছিল। ক্ষমতাশীলতা ও পুনর্মিলনের দৃঢ় নীতি দেশটিকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করে। তার কাছে সুযোগ ছিল যে সে প্রতিশোধ নিবে, কিন্তু প্রতিশোধ না নিয়ে সে কি করেছিল? শান্তি আলোচনা করেছিল, যেটা এই দেশটাকে পুনর্গঠন করতে সাহায্য করেছিল। এরপরে দেখো হোয়াই ডিড ম্যান্ডেলা কল হিমসেলফ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক সাউথ আফ্রিকা? ইন 1994 সাউথ আফ্রিকা হেল্ড ইটস ফার্স্ট ইভার ডেমোক্রেটিক ইলেকশনস
where all races could vote and Mandela was elected the country's first black president. ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট মানে কি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট তাহলে কে? নেলসন ম্যান্ডেলা। কে? নেলসন ম্যান্ডেলা। এই যে প্রথম রাষ্ট্রপতি কেন বলেছেন? 1994 সালে দক্ষিণ আফ্রিকা ইতিহাসে প্রথমবার বর্ণ নির্বিশেষে অবাধ নির্বাচন হয় এবং ম্যান্ডেলা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে জয়ী হন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে হয়েছিল? নেলসন ম্যান্ডেলা। এরপরে দেখো, এরপরে আমাদের যে ফলো চার্ট যা চলে আসবে, ফলো চার্টটা আমরা আবার দেখব কি প্রোটেস্টিং এগেইনস্ট হোয়াইট মাইনরিটি অ্যাপারথাইড রুল। এটা একটু জুম করে নিলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে, তাই না? হালকা একটু জুম করে নেই, তাহলে হালকা জুম করে নিলে তোমাদের জন্য ভালো হবে। দেখো এখন এই যে এখানে যখন আসলো যে প্রোটেস্টিং, এখানেও দেখো আইনজীবী দেওয়া আছে। ভাই তোমার এখানে ম্যাক্সিমাম মানে হচ্ছে 80% দেখবা আইনজি যুক্ত থাকে। আইনজি, এখন আইনযুক্ত কি হতে পারে? যেহেতু ফার্স্টে থাকে এটা জিরান্ডি হয়ে যায়, জিরান্ডি হয়ে যায়। অথবা অনেক সময় দেখবা বাই প্লাস ভি প্লাস আইএনজি, এটাও জিরান্ডের মতোই হয়ে যায়, কারণ প্রিপোজিশন থাকলে তারপরে কি হবে? ভার্বের আইএনজি হবে। এরপর অনেক সময় দেখবা 2+V1, এই কয়েকটা ফর্মেই তোমাদের ম্যাক্সিমাম ফলো চার্ট চলে আসে। এরকম ফলো চার্ট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট যে কয়টা কথা মাথায় বললাম সেই কয়টা কথা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে ইমপ্রিজনিং এখানেও তোমাদের আছে, নেগোশিয়েটিং এখানেও আছে, রিসিভিং আছে, উইনিং আছে, এবং তোমাদের এই যে ক্রোম দেখো কি আছে? প্রোটেস্টিং এগেইনস্ট হোয়াইট মাইনরিটি অ্যাপারথাইড রুল। ঠিক আছে, ইমপ্রিজনিং ইন রবেন আইল্যান্ড ফর নিয়ারলি 3 ইয়ার্স। সে এই যে মাইনরিটি রুল এটার বিরুদ্ধে কথা বলছিল এবং এই আন্দোলন করার ফলে কি সে 30 বছর কারাদণ্ড ভোগ করেছিল। এটা গেল। তারপর কি নেগোশিয়েটিং আ পিসফুল এন্ড টু রেশিয়াল ডিসক্রিমিনেশন, এরপরে কি সে মুক্তি পেয়ে এটা কি শান্তি চুক্তি করেছিল। শান্তি চুক্তি বলতে সে শান্তির পন্থা অবলম্বন করেছিল। এরপর রিসিভিং দ্য নোবেল পিস প্রাইজ, এই কারণে সে নোবেল প্রাইজ পেয়েছিল। এই কারণে কি সে নোবেল প্রাইজ পেয়েছিল, এবং উইনিং ডেমোক্রেটিক প্রেসিডেন্সি ইন সাউথ আফ্রিকা, এবং লাস্টে কি লাস্টে সে প্রেসিডেন্ট হয়েছিল। প্রেসিডেন্ট হয়েছিল। তাহলে দেখো এই যে তোমার ক্রমটা, এই ক্রমটা তোমার একদম মাথায় রাখতে হবে যে কোনটার পরে কোনটা আসতেছে, আমাদের ইনফরমেশন সিকোয়েন্স এটা তোমার মাথায় রাখতে হবে। এবং তোমার এই ফর্ম আসবে, এই ফর্ম অবশ্যই মাথায় রেখে এই ফলোচার্টটা কমপ্লিট করতে হবে। বুঝা গেছে ভাইয়া? দেখো প্যাসেজ কিন্তু আমাদের প্রায় 3টা প্যাসেজ হয়ে গেল। আমরা 4 নাম্বার প্যাসেজ, হ্যাঁ 4 নাম্বার প্যাসেজ আমরা চলে আসছি। অ্যাডোলেসেন্স মানে কি? বয়সন্ধিকাল। অ্যাডোলেসেন্স নিয়ে তোমাদের 2টা প্যাসেজ আছে, 2টা প্যাসেজই ইম্পর্টেন্ট, 2টা প্যাসেজই তোমরা পড়ে যাবা। ঠিক আছে, এখানে দেখো অ্যাডোলেসেন্স ইজ আ ক্রুশিয়াল ফেজ অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ট্রানজিশন বিটুইন চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টহুড। মানে হচ্ছে তোমার শিশু এবং তুমি যখন অ্যাডাল্ট হবা, খুবই ইম্পর্টেন্ট এজ কি হচ্ছে অ্যাডোলেসেন্স। টিনেজার্স আর হাইলি কি আছে এটা চোখে দেখতেছি না, দেখছো? সাসেপ্টিবল টু malnutrition, social isolation, and risky behaviors. Proper counseling, nutritional support, and reproductive education are vital. দেখো এখানে কি বলা হয়েছে? বয়সন্ধিকাল হলো শৈশবে ও প্রাপ্তবয়স্ক হওয়ার মধ্যবর্তী শারীরিক মানসিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ কাল। এই সময় কিশোররা অপুষ্টি, সামাজিক বিচ্ছিন্নতা, বিপজ্জনক আচরণের প্রতি সংবেদনশীল থাকে। উপযুক্ত কাউন্সিলিং এবং পুষ্টির যোগান দেওয়া এই সময় অত্যন্ত জরুরি। ঠিক আছে, তাহলে দেখো এই যেটা বলা আছে এটা হচ্ছে তোমাদের সামারি। এটা হচ্ছে তোমাদের সামারি। এখন তুমি যখন এখান থেকে চলে যাবা প্রশ্নে যাওয়ার আগে তোমাকে অবশ্যই ওয়ার্ড মিনিংটা একটু দেখতে হবে না ভাইয়া? বোরিং লাগতেছে নাকি? বোরিং লাগতেছে? বোরিং লাগা যাবে না, হ্যাঁ? বোরিং যখন লাগবে তখন কি করতে হবে? ক্লাসটা আরো মনোযোগ দিয়ে করতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার ক্লান্ত লাগবে সেই কাজটা আরো বেশি করে করবো যদি ভালো কাজ হয়। হ্যাঁ, পড়াশোনা করতে ক্লান্ত লাগে না, সেই কাজটা বেশি করে মানে বেশি করে করতে হবে, যে ক্লান্তি তোমার মধ্যে আসতে না পারে। এটা তুমি অলওয়েজ মাথায় রাখবা। তাহলে দেখো ট্রানজিশন সন্ধিক্ষণ বা পরিবর্তনকাল সিনোনিম দেয়া আছে। তারপর হচ্ছে মেল নিউট্রিশন, এটা কি অপুষ্টি। তারপর হচ্ছে স্টার্ন বৃদ্ধি ব্যাহত করা। এরপর হচ্ছে ভালনারেবল ঝুঁকিপূর্ণ। সাসেপ্টিবল অতি সংবেদনশীল। অ্যাজেক্টিভ এটা হচ্ছে হ্যাজার্ডস ঝুঁকি অথবা বিপদ, ঝুঁকি অথবা বিপদ, হ্যাজার্ডস। এখন দেখো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে কিরকম, যে অ্যাডোলেসেন্স, এখান থেকে যখন প্রশ্ন আসবে অ্যাডোলেসেন্স রিপ্রেজেন্টস আ ট্রানজিশন বিটুইন, অ্যাডোলেসেন্সটা কিসের মধ্যে হয়? এই যে চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টহুড। কি? চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টহুড। নান অফ দ্য অ্যাবভ হবে না, তারপর বার্থ এন্ড স্কুল লাইফ হবে না, ইয়থ এন্ড ওল্ড এজ হবে না। তাহলে কি হবে? চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টহুড, মনে রাখতে হবে। এরপরে দেখো 2 নম্বর যখন আমরা যাবো, অ্যাডোলেসেন্টস আর বায়োলজিক্যালি ড্রাইভেন বাই সোশ্যাল স্ট্যাটাস, কখনোই না।
ফিনান্সিয়াল ব্যাকিং কখনোই না, কন্টিনিউয়াস স্টাডিজ কখনোই না। এটা কি হরমোনাল চেঞ্জেস, তোমার হরমোনাল কিছু চেঞ্জ আসে তোমার বডিতে, তোমার যে বিহেভিয়ার হবে সেই বিহেভিয়ারে, তাহলে কি এটা হয় হরমোনাল চেঞ্জেস। এরপরে দেখো আ ম্যাসিভ হ্যাজার্ড। হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড মানে তুমি কি দেখে আসছো ভাই বলো? হ্যাজার্ড মানে কি দেখে আসছো? হ্যাজার্ড মানে হচ্ছে ঝুঁকি অথবা বিপদ, এখনই দেখে আসলা। তাহলে এই যে আ ম্যাসিভ হ্যাজার্ড ফর গার্লস ইন রুরাল বাংলাদেশ ইজ হাই স্ট্যান্ডার্ড স্কুলিং, কখনোই না, এটা বাংলাদেশে নাই। তারপর টু মাস ফিজিক্যাল এক্সারসাইজ, এটা করে না, বাংলাদেশের মেয়েরা ফিজিক্যাল এক্সারসাইজ বেশি একটা করে না। তারপর ল্যাক অফ মডার্ন টেকনোলজি, এটাও না। এটা কি আর্লি ম্যারেজ এন্ড ড্রপ আউটস, আর্লি ম্যারেজ এন্ড ড্রপ আউটস, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো ট্রানজিশন। আচ্ছা, 4 নাম্বারটা আমরা দেখে যাই। অ্যাডোলেসেন্স অফেন সাফার ফ্রম, তোমার এই যে অ্যাডোলেসেন্সটা কিসের তোমার সাফার করে? হাই ওয়েলথ কখনোই না, তারপর ফিজিক্যাল স্টেবিলিটি কখনোই না, ইমিডিয়েট অ্যাডাল্টহুড কখনোই না। এটা কি করে? সাইকোলজিক্যাল ভালনার অ্যাবিলিটি, এটা হচ্ছে অ্যান্সার। 5 নাম্বারটা ট্রানজিশন অফ অ্যাডোলেসেন্স রিকোয়ার্স, এই যে ট্রানজিশন অফ অ্যাডোলেসেন্স যে রিকোয়ার করে, সেটা কি রিকোয়ার করে? সেটা হচ্ছে টোটাল আইসোলেশন হবে না, কন্টিনিউয়াস ওয়ার্নিং হবে না, এটাও হবে না। এরপর হচ্ছে স্ট্রিক্ট পানিশমেন্ট, এটা তো করা যাবেই না ভাইয়া, হ্যাঁ এটা করা যাবেই না। এরপর হচ্ছে সেফ গাইডেন্স অ্যান্ড প্যারেন্ট কেয়ার, মানে হচ্ছে প্যারেন্টস কেয়ার। তাহলে দেখো তোমরা এখানে সেফ গাইডেন্স, তোমার গাইডলাইন দিতে হবে, মানে গাইডলাইনে রাখতে হবে বাচ্চা কাচ্চাদেরকে, এবং হচ্ছে যে যে প্যারেন্টস কেয়ার, বাবা মায়ের যত্নশীল হতে হবে ছেলে মেয়েদের প্রতি, তাহলে না এটা হয়ে যাবে অ্যাডোলেসেন্স রিকোয়ার্স। হ্যাঁ, এরপর দেখো, এরপর আমরা কি দেখবো? এরপর আমরা দেখবো অ্যাডোলেসেন্সের প্রশ্ন। অ্যাডোলেসেন্সের প্রশ্ন কি দেওয়া আছে? হোয়াই ইজ অ্যাডোলেসেন্স কল্ড আ ট্রানজিশনাল পিরিয়ড? অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালকে কেন পরিবর্তনশীল পরিবর্তনশীল সময় বলা হয়? কারণ দেখো, একে পরিবর্তনশীল সময় এই জন্য বলা হয় যে শৈশব পার করে প্রাপ্তবয়স্ক হওয়ার পথে দ্রুত শারীরিক, জৈবিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তোমার একটা ছেলে হুটকে দেখবা যে দৈহিক গঠনে বড় হয়ে যাচ্ছে, তার কথাবার্তায় চেঞ্জ আসতেছে, ভয়েস চেঞ্জ হয়েছে, তোমার সবাই পার করে আসছো, তাই না? তোমরা অনেকে এর মধ্যে এখনো আসছো, যে এই কারণে এটা কি ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, পরিবর্তনের সময়। হোয়াই আর অ্যাডোলেসেন্স গার্লস ভালনারেবল টু আর্লি প্রেগনেন্সি, কিশোরীরা কেন বাল্য গর্ভাবস্থায় ঝুঁকির মুখে পড়ে? গ্রামীণ অঞ্চলে বাল্যবিবাহের কুপ্রথা এবং প্রজনন শিক্ষা না থাকার কারণে মেয়েরা খুব জলদি গর্ভধারণের মতো মারাত্মক ঝুঁকিতে পড়ে যায়। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এরপরে দেখো, এরপর হচ্ছে হাউ ডাজ মেল নিউট্রিশন এফেক্ট অ্যাডোলেসেন্স, যে অপুষ্টি কিভাবে কিশোর কিশোরীদের উপর প্রভাব ফেলে? অবশ্যই শারীরিক বৃদ্ধিকে ব্যাহত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা করে, বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত করে, যা তাদের ভবিষ্যৎ উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটায়। এগুলো ইজি একদম, তোমরা এগুলো সবার মানে জানো ম্যাক্সিমাম। হোয়াট শুড প্যারেন্টস ডু টু সাপোর্ট চিলড্রেন ডিউরিং, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যদি এখান থেকে আসে এই প্রশ্নটা মাস্ট বি আসার সম্ভাবনা অনেক বেশি, 90% পসিবিলিটি আছে যদি অ্যাডোলেসেন্স আসে এই প্রশ্নটা আসবে। ঠিক আছে, দেখো যে বয়স প্যারেন্ট শুড offer friendly mental support, provide sex education, maintain healthy nutrition, and act as empathetic guides during emotional mood swings। মানে হচ্ছে যে মা বাবার উচিত তাদের মানসিক সমর্থন দেওয়া, প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা কথা বলা, হ্যাঁ, এবং হচ্ছে মানসিক উত্থান পতনের সময় সহমর্মী বন্ধুর মতো আচরণ করা। এই জিনিসগুলো বাবা মা করে না জন্য ছেলেমেয়েরা বিগড়ায় যায়, অনেকে অনেক হতাশার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো বাবা মাকে অবশ্যই গাইডলাইন করতে হবে। এটা ছিল তোমাদের অ্যাডোলেসেন্স। ওকে, এবার দেখো অ্যাডোলেসেন্সে যখন তুমি যাবা, এখন তুমি অ্যাডোলেসেন্সে সেম ভাবে আইনজি দিয়ে করা আছে, হ্যাঁ সবগুলো ফলোচার আইন দিয়ে করা আছে, একটু দেখে নিবা, এটা একটু দেখে নিবা। দেখে নিলে তোমাদের বাই এনি চান্স যদি কমন চলে আসে, তোমরা একদম হুবহু ফাটাই ধুমাই লিখে দিয়ে চলে আসবা, কেউ আটকাতে পারবে না। ওকে, এরপরে আমরা দেখি, এরপর আছে ফ্যামিলি রিলেশনশিপ। ঘুম ধরছে নাকি রে? মানে 4টা প্যাসেজ পড়া হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে নাকি? এখন মনে চাচ্ছে যে ফোনটা রেখে একটু রিলস দেখি, একটু স্ক্রল করি, একটু ইউটিউবে যাই, একটু ফেসবুকে যাই, একটু ইনস্টাগ্রামে যাই, তাহলে ভালো লাগবে, তাই না? এগুলো ভাই ভালো লাগার জিনিস করা যাবে না। হ্যাঁ, এগুলা রং ঢং অনেক করার সময় পাবা। আগে এখন পড়াশোনা করো, পড়াশোনা করে আগে ক্লাসটা শেষ করো। এখান থেকে ক্লাসটা করলে তোমার অনেকটা উপকার হবে ভাইয়া। আমি যদি পারতাম তোমাকে এখানে বসাই, আমার স্টুডেন্টদের বসাই তোমাকে ক্লাস করাইতাম, কিন্তু এটা সম্ভব না, যেহেতু অনেকে অনেক জায়গা থেকে দেখতেছো। বাট এই ক্লাসটা করলে তোমাদের আশা করি অনেকটা ইম্পর্টেন্ট, মানে অনেকটা উপকার হবে, যা তুমি বলে বুঝাতে পারবো না। যখন পরীক্ষা হলে যাবা, যদি ক্লাসটা প্রপারলি করে থাকো, তাহলে বুঝতে পারবো যে তুমি কি কি উপকার এখান থেকে পাইছো। হ্যাঁ, দেখো ফ্যামিলি রিলেশন, আমরা দেখি পরিবার হলো মানব সমাজের একটি প্রাথমিক রূপ, যা সামাজিকরণের প্রথম পার্ট দিয়ে থাকে। আধুনিকায়নের সাথে সাথে ঐতিহ্যবাহী যৌথ পরিবারগুলো বিলুপ্ত হয়ে একক পরিবারের রূপ নিচ্ছে, যার ফলে দাদা দিদি বা বয়োবৃদ্ধরা নিঃসঙ্গতা অবহেলার শিকার হচ্ছেন। ফ্যামিলি রিলেশনশিপ, তোমাদের ফ্যামিলির যে রিলেশন, এই রিলেশন নিয়ে কথা বলা আছে, এবং এটা একটা বিস্তারিত প্যাসেজ তোমাদের দেয়া আছে। এটা হচ্ছে জাস্ট একটা কি সামারি, এটা হচ্ছে জাস্ট তোমাদের সামারি একটা বলে দিলাম। হ্যাঁ, এটা একটা সামারি বলে দিলাম। এই সামারি যদি তুমি জানো, তাও দেখা যাবে তুমি অনেক কিছু জেনে গেছো। হ্যাঁ,
এরপরে দেখো, এরপরে আমরা এই সামারি জানার পরে চলে আসবো ওয়ার্ড মিনিং এ, ভোকাবুলারিতে চলে আসবো। যখন তুমি ভোকাবুলারিতে যাবা, ভোকাবুলারিতে তোমাকে কি জানতে হবে? ভোকাবুলারি তোমাকে জানতে হবে হচ্ছে বেসিক ইউনিট। বেসিক ইউনিট মানে কি? প্রাথমিক মৌলিক একক, প্রাথমিক অথবা মৌলিক একক। এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ পরিবার। তুমি অনেকে যৌথ পরিবারে থাকো না? এক্সটেন্ডেড ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি মানে হচ্ছে যৌথ পরিবার। এরপর হচ্ছে আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব। করোনার সময় কি মানে হচ্ছে লোকে ওই লোকটাকে আইসোলেশনে রাখছে, মানে হচ্ছে একাকিত্ব, ওখানে ও ছাড়া আর কেউ থাকবে না। এরপর হচ্ছে সোশ্যালাইজেশন মানে হচ্ছে সামাজিকীকরণ। এরপর হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, একক পরিবার। নিউক্লিয়ার মানে আবার নিউক্লিয়ার বোম মনে করিও না, হ্যাঁ। নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে একক পরিবার। সিনোনিম কি হবে? স্মল ফ্যামিলি, ইমিডিয়েট ফ্যামিলি। এরপর হচ্ছে নার্চারিং, লালন পালন করা। আমরা যে বলি না যে নার্সারি আছে, নার্সারি মানে গাছপা যেখানে থাকে, চারা যেখানে থাকে, লালন পালন করা। ওই নার্সারিং মানে কি হচ্ছে? নার্সারিং মানে হচ্ছে লালন পালন করা। তাহলে দেখো যে সিনোনিম কি হবে? সিনোনিম কি হবে ভাইয়া? সিনোনিম হবে ফস্টারিং, তারপর হচ্ছে কাল্টিভেটিং অথবা রাইজিং। এই জিনিসগুলো তোমার কি হবে? সিনোনিম হবে। তাহলে আমরা চলে যাই যে এখানে কি কি এমসিকিউ আসতে পারে। দ্য ফান্ডামেন্টাল পারপোজ অফ দ্য ফ্যামিলি ইনস্টিটিউশন ইজ সোশ্যালাইজেশন এন্ড ভ্যালুজ। এটা আমরা ডিরেক্ট প্যাসেজে দেখছি, কোনো কথা হবে না। এরপর দেখো নিউক্লিয়ার ফ্যামিলিজ অফেন রেজাল্ট ইন গ্র্যান্ড প্যারেন্টস ফিজিক্যাল এন্ড মেন্টাল আইসোলেশন। তারা এই যে মানসিক এবং শারীরিকভাবে কি হয়ে যায়? একাকিত্বের মধ্যে পড়ে যায়। এরপর হচ্ছে আ হেলদি ফ্যামিলি অ্যাটমসফিয়ার ইজ কনস্ট্রাক্টেড অন ফিনান্সিয়াল ডোমিনেন্স, কখনোই না। আইসোলেশন, সাইলেন্ট কন্ট্রোল, কখনোই না। কন্টিনিউয়াস আর্গুমেন্টস, কখনোই না। মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড লাভ, মানে একে অপরের প্রতি রেসপেক্ট এবং লাভ থাকতে হবে, তাহলে না তোমার কি হবে? আ হেলদি ফ্যামিলি। আ হেলদি ফ্যামিলির পরিবেশটা এরকম হবে যে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড লাভ। তুমি একজন আরেকজনকে কি করবে? শ্রদ্ধা করবে, ভালোবাসবে। এটা যদি একজন আরেকজনের প্রতি হয় তাহলে না তোমার কি হবে? এটা আ হেলদি ফ্যামিলি, তাহলে একটা হেলদি ফ্যামিলি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো মডার্নাইজেশন ইজ কজিং আ শিফট টুয়ার্ডস নিউক্লিয়ার ফ্যামিলি ইউনিটস। ওকে, দ্য ওয়ার্ড নার্চারিং ইজ ক্লোজেস্ট মিনিং। দেখো এইরকম এরকম যে এমসিকিউ আমার প্রতিটা স্লাইডে আছে, কারণ এরকম এমসিকিউ তোমার আসবেই আসবে। ওকে, তাহলে দেখো যে নার্সারিং এটা কিসের সাথে যায়? রেজিং এন্ড কেয়ারিং। আমরা সিনোনিম পড়ে আসলাম না? রেজিং এন্ড কেয়ারিং, তাহলে এখানে যাবে এটা। ওকে, তাহলে দেখো এর পরের স্লাইডে যাবো আমরা। এর পরের স্লাইডে যাওয়ার আগে দেখো তোমাদের এখানে একটা জিনিস দেখাই। এই যে লিও সাহেব, হ্যাঁ লিও সাহেব ক্লাস করতেছে তোমাদের এখানে, পায়ের কাছে এসে বসে ক্লাস করতেছে, দেখছো? তোমরা ক্লাস করতে বোরিং হয়ে যাচ্ছ, সেটা না 1 ঘন্টা থেকে এখানে ক্লাস করতেছে চুপচাপ বসে বসে। তাহলে দেখো তোমাদের থেকে ধৈর্য কত বেশি, দেখছো? হ্যাঁ, তাহলে দেখো এর মতো ক্লাস করতে হবে চুপচাপ মনোযোগ দিয়ে। তারপর দেখো যে ফ্যামিলি, ফ্যামিলি থেকে আমাদের যখন কোশ্চেন গুলো আসবে, হাউ ডাজ আ ফ্যামিলি প্লে আ ক্রিটিক্যাল রোল ইন আর্লি সোশ্যালাইজেশন, মানে শৈশবকালীন সামাজিকীকরণের পরিবার কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কিরকম? যে ইনস্টিটিউশন হোয়ার আ চাইল্ড লার্নস ল্যাঙ্গুয়েজ, বেসিক মোরাল ভ্যালুজ, রিলিজিয়াস কাস্টমস এন্ড সোশ্যাল ডিসিপ্লিন বিফোর এন্টারিং দ্য আউটার ওয়ার্ল্ড। মানে হচ্ছে তুমি এখান থেকে শিখে একটা ছেলে অথবা একটা মেয়ে বাইরের দুনিয়াটা দেখে। তুমি ফ্যামিলিটা হচ্ছে কি ফার্স্ট এডুকেশনাল প্ল্যাটফর্ম। একটা ফ্যামিলি থেকে তুমি এখানে শিষ্টাচার শিখতে পারবা, ভদ্রতা শিখতে পারবা, কথা বলা শিখতে পারবা, ব্যবহার শিখতে পারবা, তারপরে যে একজন একজনকে শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো শিখতে পারবে একটা ফ্যামিলি থেকে। বলে না যে বংশের পরিচয়, তাহলে দেখো ব্যবহারই বংশের পরিচয়, এমনি বলে না, কারণ তোমার ব্যবহার তোমার বংশ চিনবে। এই জন্য দেখো পরিবার হলো প্রথম প্রতিষ্ঠান যেখানে একটি শিশু বাইরে যাওয়ার আগে ভাষা, প্রাথমিক নৈতিক মূল্যবোধ, ধর্মীয় রীতি ও সামাজিক শৃঙ্খলা শেখে। এরপর যে হোয়াট ইজ দ্য মেন কজ অফ দ্য ব্রেকডাউন অফ জয়েন্ট ফ্যামিলিজ, যে যৌথ পরিবার ভেঙে যাওয়ার মূল কারণ কি? নগরায়ন, অর্থনৈতিক মন্দা, চাকরির কারণে স্থানান্তর এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার প্রবল ইচ্ছা যৌথ পরিবার ভেঙে ফেলার অন্যতম চালিকা শক্তি। এখন তোমাদের এই যৌথ ফ্যামিলি, এক্সপেন্ডেড ফ্যামিলি যেটা বলা হয়, নাই বললেই চলে, খুবই কম, রেয়ার। বাট আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম যৌথ ফ্যামিলি প্রচুর পরিমাণে ছিল, হ্যাঁ, কেউ একা থাকতো না, সবাই ওই দেখা যেত যে যৌথ ফ্যামিলিতেই বসবাস করতো। এরপরে দেখো, এরপরে আরো চলে যাই, আরো প্রশ্ন দেখি। হোয়াই ডু গ্র্যান্ড প্যারেন্টস ফিল রেগুলেটেড ইন নিউক্লিয়ার সেটআপস, যে একক পরিবারে দাদাদেরা কেন অতিরিক্ত অবহেলা বোধ করেন? ঠিক আছে, অবহেলা বোধ করেন কারণ চাকরিজীবী বাবা মায়েরা কাজে ব্যস্ত থাকেন। যখন চাকরিজীবী বাবা মা থাকে কাজে ব্যস্ত থাকেন, এরপরে কি সন্তানরা পড়াশোনায় মগ্ন থাকে এবং যৌথ পরিবারের অন্য আত্মীয়রা অনুপস্থিত থাকায় বয়োবৃদ্ধরা নিঃসঙ্গ হয়ে পড়েন। এরপরে দেখো ডিসক্রাইব দ্য রোল অফ মিউচুয়াল রেসপেক্ট ইন ফ্যামিলি হারমোনি, পারিবারিক শান্তি রক্ষায় পারস্পরিক শ্রদ্ধাবোধের ভূমিকা বর্ণনা করো। পারস্পরিক শ্রদ্ধা দ্বন্দ্ব এড়ায়, পরিবারের প্রতিটি সদস্যকে মূল্যবান মনে করে এবং মানসিক শান্তি ও সুস্থ বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তোলে। বুঝতে পারছো কিনা একটু বলো, বুঝতে পারছো কিনা একটু ভালো করে বলো, ভালো করে না বললে হবে না, হ্যাঁ, ভালো করে না বললে
হবে না, তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে পড়ো, পড়া খুবই ইজি মনে হবে। ফলো চার্টটা তো পারবে, এটা দেখা দেওয়ার কিছু নাই, জাস্ট একটুকে দেখে রাখো, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে নাও, সুবিধা হয়ে যাবে। এরপরে দেখো, এরপর আমরা চলে যাব যে ওয়াটার পলিউশন সামারি, ওয়াটার পলিউশন। এই দেখো, স্যামুয়েল টেইলর কলারিজের বিখ্যাত কবিতাটি একক ট্রাজিক পরিহাস তুলে ধরে, চারপাশে অফুরন্ত পানি থাকলেও খাওয়ার মতো এক ফোঁটাও নেই। বাংলাদেশের বুড়িগঙ্গার মতো নদীগুলো অপরিশোধিত শিল্প বর্জ্য ও গৃহস্থালী আবর্জনায় বিষাক্ত হয়ে উঠেছে, যা মারাত্মক ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তোমাদের থিম আছে না ভাইয়া? তোমাদের থিম আছে না? থিম তুমি 11 নম্বরে যখন লিখবা, মানে 10 মার্ক মেবি আছে, তাই না? হ্যাঁ, 10 মার্ক থাকার কথা না, সরি, 8 মার্ক আছে থিমে, 8 মার্ক আছে, 8 মার্ক, 8 মার্ক আছে। মানে থিম গুলো কিন্তু ভাইয়া কবিতা থেকে চলে আসে। কবিতা থেকে আসবে, তুমি যে বইয়ের কবিতাগুলো একটু আইডিয়া থাকে, তুমি অন্যান্য কবিতা লিখতে পারবা। তুমি এখন বইয়ের কবিতা জানো না, অন্যান্য কবিতা আবার কিভাবে লিখবা? লেখা পসিবল? তোমার বইয়ের কবিতাগুলো আগে একটু জানতে হবে। হ্যাঁ, তারপর দেখো যে এখানে কি কি আছে: বিদ্রুপ বা পরিহাস, আইরনি, হ্যাঁ, প্যারাডক্স, সার্কাজম, বিজনেস। এরপর হচ্ছে আনট্রিয়েটেড, অপরিশোধিত, অপরিশোধিত, এটা হচ্ছে আনপ্রসেসড, র অথবা আনরিফাইন্ড। এরপর হচ্ছে ডিসচার্জ, নির্গমন অথবা বর্জ্য ফেলা। সিনোনিম কি হবে? রিলাইজ, ইমিট অথবা ডাম। এরপর হচ্ছে স্যালাইন, লবণাক্ত, স্যালাইন খাও না, লবণাক্ত। সল্টি, ব্রেনি, হয়ে গেল। টক্সিক, বিষাক্ত, পয়জনাস। তারপর হচ্ছে ক্লিনিক্যালি ডেড, চিকিৎসাগত ভাবে মৃত। বায়োলজিক্যালি লাইফলেস, বায়োলজিক্যালি কি হবে? লাইফলেস অথবা ডিফাঙ্ক্ট। তাহলে দেখো যে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে ওয়াটার থেকে আমাদের এমসিকিউ কি কি আসতে পারে। দ্য পোয়েম রিফার্ড টু ইন দ্য ইন দিস টেক্সট ওয়াজ রিটেন বাই এস.টি. কলেরিজ, স্যামুয়েল টেইলর কলেরিজ। এরপর দেখো, হোয়াট রিভার ইন ঢাকা ইজ হ্যাভিলি ড্যামেজড বাই পলিউশন। তো মুখস্থ তোমাদের বুড়িগঙ্গা। কলেরিজ পোয়েম ইজ ইন্টাইটেলড কি? দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে টাইটেল, মনে রাখবা। এরপর হচ্ছে দ্য আইরনি অফ দ্য পোয়েম ইজ দ্যাট sailors আর সারাউন্ডেড বাই saline ওয়াটার বাট ক্যান নট ড্রিঙ্ক। হ্যাঁ, এরপর হচ্ছে দ্য চিফ সোর্স অফ টক্সিক ওয়েস্ট ইন রিভার্স ইজ এগ্রিকালচার রান অফ। এটা কি হবে? হবে না। হচ্ছে নর্মাল শিপিং হবে না। হ্যাভি মনসুন রেনিং, এটাও হবে না। তাহলে কি হবে? আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, চিফ সোর্স অফ টক্সিক ওয়াটার রিভার্স। এই যে ওয়াটারটা কেন এরকম হয়? আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল ডিসচার্জ, মানে র ম্যাটেরিয়াল গুলো ওখানে ফেলা হয়, এই জন্য পানি দূষিত হয়ে যায়। তারপর দেখো, তারপর হচ্ছে ওয়াটার দিয়ে যখন প্রশ্ন আসবে, এক্সপ্লেন দ্য আইরনি প্রেজেন্টেড বাই স্যামুয়েল টেইলর কলেরিজ ইন দিস পোয়েম, ইন হিজ পোয়েম। পরিহাসটি হলো, নাবিকেরা বিশাল জলবেষ্টিত মহাসমুদ্রে আটকা পড়েছে, কিন্তু সমুদ্রের অতিরিক্ত লোনা পানি পানের অযোগ্য হয়, তারা মারাত্মক তৃষ্ণায় মারা যাচ্ছে। হ্যাঁ, এটা বলছে কি? আইরনি করছে স্যামুয়েল টেইলর কলেরিজ। এরপর হচ্ছে, হোয়াই ইজ দ্য বুড়িগঙ্গা রিভার ইন ঢাকা কনসিডারেড অলমোস্ট ক্লিনিক্যালি ডেড। কেন বলা হয়েছে যে বুড়িগঙ্গাটা ক্লিনিক্যালি ডেড? এটা বলার কারণটা কি? এবার কারণ হচ্ছে, প্রতিদিন স্থানীয় ট্যানারি এবং রাসায়নিক কারখানাগুলো টন টন অপরিশোধিত বিষাক্ত বর্জ্য নদী ফেলছে, যার ফলে পানিতে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায় নেমে প্রায় অকেজ হয়ে পড়েছে। এখন পানিতে যদি কোনো যদি জীব বা প্রাণী যদি না থাকে, কোনো প্রাণী নাই, হ্যাঁ, কোনো প্রাণী, কোনো প্রাণী এখানে নাই, সব প্রাণী মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, এবং পানিগুলো এত দূষিত, খাওয়ার অনুপযোগী, তাহলে কি হবে? ক্লিনিকই ডেড হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। এরপরে দেখো, হোয়াট আর দ্য প্রাইমারি ডিজিজেস কজড বাই ড্রিঙ্কিং পোরেটেড ওয়াটার। তুমি যে এই পোরেট দূষিত পানি খাও, তাহলে তোমার প্রাথমিক পর্যায়ে কি হবে? কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস, দীর্ঘমেয়াদী চর্মরোগের মতো মারাত্মক পানিবাহিত রোগ ব্যাধি ছড়ায়। তারপর হচ্ছে, হোয়াট ইমিডিয়েট স্টেপস মাস্ট বি টেকেন টু প্রিজার্ভ আওয়ার রিভার্স। আমার নদীগুলো রক্ষায় কি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত? কারখানায় ইটিবি বা বর্জ্য শোধন প্লান্ট বাধ্যতামূলক করা, ইটিবি বা বর্জ্য শোধন প্লান্ট বাধ্যতামূলক করা, নদীতে ময়লা ফেলা বন্ধ এবং কঠোরভাবে পরিবেশ আইন প্রয়োগ করা। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে আবার এই যে ফলো চার্ট আমাদের পাস্ট যেরকম ছিল এরকমই এখানে থাকবে। ওকে, এরপরে আমরা দেখো, এরপর আমরা চলে যাব লিজেন্ড অফ গাজী। হ্যাঁ, লিজেন্ড অফ গাজীতে কি বলা হয়েছে? গাজী পীর সুন্দরবনে ইসলাম প্রচারকারী এক কিংবদন্তি সাধক ছিলেন। লোক বিশেষ অনুযায়ী অলৌকিক ক্ষমতা বলে তিনি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমিরের মতো বন্য প্রাণীদের বশ করতে পারতেন। বনের বিপদ বনের বিপদে নিরাপত্তার জন্য হিন্দু ও মুসলিম উভয় জাতি তাকে ভক্তি করে। মানে সে কি? সে হচ্ছে টাইগার এবং কুমির, টাইগার এবং কুমিরের মতো যে প্রাণীগুলো রয়েছে, প্রাণীগুলো সে বশ করতে পারতেন। হ্যাঁ, এবং এই প্রাণীগুলো বশ করে সে ওই মানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে পারতেন, এরকম আর কি বলা আছে। যে এখানে তোমাদের ইংলিশ সামারিটা বলা আছে, তখন সামারি জানলে তোমাদের ভাই প্রশ্নটা A to Z জানা হয়ে যায়। এবং সামারিটা তোমাকে মাস্ট বি জানতে হবে। ওই প্যাসেজ যেগুলো দেখা দিচ্ছিল তো পড়তেই হবে, তার সাথে সাথে আমি যেভাবে দেখা দিচ্ছি সেভাবে পড়ো, ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হবে না। লেজেন্ডারি মানে কি? কিংবদন্তি তুল্য, কিংবদন্তি তুল্য। সেরকম কি হবে? মিথিক্যাল, হিস্টোরিক্যাল বা ফেমাস।
এরপর হচ্ছে সুপার ন্যাচারালস, অলৌকিক। সুপার ন্যাচারাল মানে কি অলৌকিক, এটা হচ্ছে মিরাকিউলাস, প্যারানর্মাল, আদারওয়ার্ল্ডলি, ঠিক আছে। এরপর হচ্ছে রিভার্ড, শ্রদ্ধেয় বা পূজনীয়, কি হবে ভেনারেটেড, হাইলি রেসপেক্টেড, ওরশিপ। এরপরে দেখো প্রেস মানে হচ্ছে প্রচার করা, প্রেস মানে হচ্ছে কি প্রচার করা। তারপর টেম মানে বশ করা। এরপর হচ্ছে স্ক্রোল পেন্টিং মানে হচ্ছে পটচিত্র বা লিপি শিল্প। ওকে, তাহলে দেখো আমরা চলে যাই এখন এমসিকিউ তে। গাজী পীর প্রেসড ইসলাম প্রাইমারিলি প্রাইমারিলি ইন, কি হবে দা সুন্দরবন, যেহেতু সুন্দরবনে বলা আছে সুন্দরবনে অ্যান্সার হয়ে যাবে, আমাদের দেখার দরকার নেই। ফক লেজেন্ডস ক্লেম গাজীপীর কুড ইজিলি টেম টাইগার্স অ্যান্ড ক্রোকোডিলস, মানে হচ্ছে এই যে বাঘ এবং কুমির এই দুটাকে সে কি করতে পারতো, বশ করতে পারতো। গাজীপীর ইজ রেসপেক্টেড ডিপলি বাই বোথ হিন্দু অ্যান্ড মুসলিম, দেখে আসলাম যে হিন্দু এবং মুসলিমকে উভয়ই তাদেরকে তাকে ভক্ত করতো। এরপর দেখো দ্য লেজেন্ডারি টেলস অফ গাজী আর ইলাস্ট্রেটেড অন ট্রেডিশনাল স্ক্রোল পেন্টিংস। ওকে, এরপরে লাস্ট আমরা দেখবো লোকাল হানি গ্যাদারার্স অ্যান্ড উড কাটার্স ট্রেড টু গাজী ফর সেফ রিটার্ন অ্যান্ড ফর ফরেস্ট সেফটি, সেফ রিটার্ন অ্যান্ড ফরেস্ট সেফটি, ঠিক আছে। এটা তারা কি প্রার্থনা করতো, এই যে প্রেড। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা চলে যাব গাজী পীরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে আমরা চলে যাই। হু ওয়াজ গাজী পীর অ্যান্ড হোয়ার ডিড শি সেটেল, যে গাজী পীর কে এবং সে কোথায় সেটেল হয়েছিলেন। গাজী পীর ছিলেন একজন কিংবদন্তি ইসলামী সাধক, যিনি সুন্দরবনের দুর্গম কর্দমাক্ত জঙ্গলে ধর্মপ্রচার ও স্থানীয় সাধারণ মানুষকে সহায়তার জন্য বসতি গড়েন। ওকে, এরপরে দেখো হোয়াট সুপারন্যাচারাল পাওয়ার্স এন্ড গাজী পীর প্রসেসে অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লোক কাহিনী অনুযায়ী গাজী পীর কি ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। কি ধরনের অলৌকিক ক্ষমতা, যে সে কি করতে পারতো, নির্দেশ দিতে পারতেন বাঘদের নির্দেশ দিতে পারতেন, কুমিরদের বশ করতে পারতেন, কঠিন রোগ নিরাময় করতে পারতেন, মানুষকে বনের হিংস্রতা থেকে বাঁচাতে পারতেন। এগুলো ছিল তার কি অলৌকিক ক্ষমতা। এরপর দেখো হোয়াই ডিড উডকাটার্স এন্ড হানি গ্যাদারার্স প্রে টু গাজী পীর, কাঠুরে এবং মোয়ালরা সুন্দরবনে প্রবেশের পূর্বে কেন গাজী পীরকে স্মরণ করতো। সুন্দরবনে হিংস্র বাঘ কুমিরে পূর্ণ, সুন্দরবনে তো হিংস্র বাঘ কুমিরে পূর্ণ, বনের সাধারণ কুমিরে বিশেষ করতো, গাজী পীরকে স্মরণ করলে হিংস্র বন্যপ্রাণীরা তাদেরকে আক্রমণ করবে না। এরপর হচ্ছে হাউ ডাজ দ্য লিজেন্ড গাজী রিফ্লেক্ট রিলিজিয়াস হারমোনি, গাজী পীরের কাহিনী কিভাবে ধর্মীয় সম্প্রীতি প্রতিফলিত করে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় তাকে ভক্তি করে, যা দেখায় কিভাবে প্রকৃতির বৈরী পরিবেশে টিকে থাকার সাধারণ লড়াই মানুষকে ধর্মীয় ভেদাভেদকে দূর করে দেয়। ওকে, এই ছিল তোমাদের গাজী পীর। এরপরে দেখো আমাদের এই যে ফলো চার্ট, আমাদের আইনডি তোমাদের যেহেতু ম্যাক্সিমাম আসে, আমি অন্যগুলো দেখাইনি, জাস্ট আইনডি দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তোমাদের আরো কিছু কিছু আসবে, সেটা হচ্ছে কি ফলো চার্ট আরো আসতে পারে, 2+V1 দিয়ে আসতে পারে, নাউন দিয়ে আসতে পারে। হ্যাঁ, এরকমই তোমাদের আসবে, এগুলোর বাহিরে আর তোমাদের আসে না। আর আইনডি দিয়ে তো করা আছে, আইনডি দিয়ে আমি করে দিয়েছি। ওকে, তাহলে দেখো তারপরে তারপরে আমরা চলে যাব ফোক মিউজিক, এটা ইম্পর্টেন্ট। ফোক মিউজিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। ওকে, তাহলে দেখো ফোক মিউজিক লোকসঙ্গীত বাংলাদেশের এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য, কি অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। তারপর কি অত্যন্ত সহজ সরল সুর ও গভীর আধ্যাত্মিক কথার সমন্বয়ে রচিত এই গানগুলো গ্রামীণ বাংলা সমাজ, সহজ জীবন, ঐশিক ভালোবাসার কথা বলে, যা যুগ যুগ ধরে মুখে মুখে চলে আসে। এটা হলো তোমাদের সামারি। তাহলে কি সামারি থেকে তোমাদের যে ওয়ার্ডগুলো জানতে হবে, হেরিটেজ, হেরিটেজ মানে কি ঐতিহ্য, লিগেসি, ইনহেরিটেন্স, ট্রেডিশন, মিস্টিক মানে কি আধ্যাত্মিক বা রহস্যময়, স্পিরিচুয়াল, মেটাফিজিক্যাল। এরপর দেখো ওরাল ট্রেডিশন, মৌখিক, ওরাল, ওরাল মানে যে মুখ। হ্যাঁ, তারপর দেখো ওরাল ট্রেডিশন, মৌখিক ঐতিহ্য। তারপর হচ্ছে ইজিপ্টিক ডায়ালেক্ট, ইমমর্টাল, সবগুলো তোমরা দেখে নেবে। ডায়ালেক্ট মানে কি উপভাষা বা আঞ্চলিক ভাষা, ইমমর্টাল মানে অমর বা চিরঞ্জীব। ওকে, তারপর দেখো, তারপর আমরা চলে যাব এমসিকিউতে। ফক মিউজিক প্রাইমারিলি হাইলাইটস দ্য লাইফ অফ, ফক মিউজিকটা আসলে কাদেরকে রিপ্রেজেন্ট করে। ফক মিউজিক, ফক মিউজিক কি দেখছো তুমি শহরে হয়, ফক মিউজিক হয় রুরাল আগ্রারিয়ান সোসাইটিস। ওকে, আগ্রারিয়ান সোসাইটিস। তাহলে দেখো এরপরে হোয়াট ইনস্ট্রুমেন্ট ইজ ক্লাসিক্যাল টু বেঙ্গলি ফক মিউজিক, একতারা, দোতারা। পিয়ানো কি ফক মিউজিকে বানানো হয়, বাজানো হয় না। ড্রাম সেট বাজানো হয়, বাজানো হয় না। ইলেকট্রিক, তো মানে এই যে তিনটা আছে, পিয়ানো বলো, এগুলা 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 হচ্ছে কি আমাদের আধুনিক যে গান বাজনা, ডিজে। হ্যাঁ, ডিজে যেসব গান বাজানো হয়, অথবা আমাদের যে কনসার্ট গুলো হয় সেখানে যেগুলো বাজানো হয়, এগুলো কিন্তু আমাদের এই ফক মিউজিকে বাজানো হয় না। ফক মিউজিক কি একতারা দোতারা, মানে গ্রাম বাংলা যেসব গানগুলো আছে, দেখবা বিভিন্ন বাউল শিল্পী যে গানগুলো বলে সেগুলো বাজানো হয়। তারপর দেখো, তারপর হচ্ছে ফক লিরিক্স আর জেনারেলি ক্যারেক্টারাইজড বাই কি কমপ্লেক্স স্ট্রাকচার, কখনোই না, খুবই জটিল ভাবে হয় না। হাই ইংলিশ ওয়ার্ডস থাকবেই না, ইলেকট্রিক সাউন্ডস তো নাই। সিম্পলিসিটি অ্যান্ড স্পিরিচুয়ালিজম, তাহলে দেখো সিম্পলিসিটি অ্যান্ড স্পিরিচুয়ালিজম। এখন স্পিরিচুয়াল মানে কি বলো, দেখে আসো না,
এই যে মিস্টিক, আধ্যাত্মিক বা রহস্যময়, এই যে স্পিরিচুয়াল, দেখো সবগুলো কিরকম ইম্পর্টেন্ট। তোমার যে এমসিকিউ তে আসবে, কই থেকে আসবে ভাইয়া? খালি ঘুম ধরলে হবে? ঘুমানো তো যাবে না, ক্লাসটা করতে হবে। তারপর দেখো দ্য মেন থিমস অফ বেঙ্গলি ফোক মিউজিক ফোকাস অন কি, এই বেঙ্গলি ফোক মিউজিক যে আছে এটা কিসের উপর ফোকাস করে? সয়েল, রিভার এন্ড মিস্টিক্যাল লাভ। ওকে, এরপর দেখো লাস্ট একটা, ফোক মিউজিক সার্ভাইভস, আমাদের একটু মিশাই নেই এখানে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফোক মিউজিক অ্যান্ড ফোক মিউজিক সার্ভাইভস ওভার সেঞ্চুরিজ থ্রো মডার্ন রেকর্ডস লেভেলস কখনোই না, ইন্টারনেট ডাউনলোডস কখনোই না, রাইটিয়ান গাইডলাইন্স কখনোই না, ওরাল ট্রেডিশন ফ্রম জেনারেশন টু জেনারেশন, মানে মুখে মুখে এটা জেনারেশন থেকে জেনারেশনে চলে আসতেছে একটার পর একটা। ওকে, তারপর দেখো তারপরের প্যাসেজটা আমরা দেখি, তারপরের প্যাসেজে কি দেওয়া আছে। তারপরের প্যাসেজে আছে ফক, সরি পরের প্যাসেজে না, 8 নম্বর প্যাসেজে আমরা এখন আছি। ফক মিউজিক, হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফক মিউজিক? ফক মিউজিক is characterized by its simple melodies, local rural dialects, যে উপভাষা। ওকে, তারপর হচ্ছে অ্যাকোস্টিক ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ডিপ লিরিক্যাল ফোকাস অন নেচার, হিউম্যানিটি অ্যান্ড স্পিরিচুয়ালিজম। মানে হচ্ছে যে লোকসঙ্গীতের মূল বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত সহজ সুন্দর আঞ্চলিক ভাষা, ঐতিহ্যবাহী অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র এবং প্রকৃতি, আধ্যাত্মিক ও মানবতার ওপর গভীর কথার প্রভাব। এরপরে দেখো, এরপর হচ্ছে হাউ হ্যাজ ওরাল ট্রেডিশন হেল্পড ইন প্রিজার্ভিং ফোক মিউজিক, মানে হচ্ছে যে লোকসঙ্গীত সংরক্ষণে মৌখিক ঐতিহ্য কিভাবে সাহায্য করে। যেহেতু গ্রামীণ শিল্পীদের অনেক লিখতে বা পড়তে জানতেন না, গ্রামীণ শিল্পীরা লিখতে বা পড়তে জানতেন না, বেশিরভাগই জানতেন না, তাই গানগুলো স্মরণে রাখা হতো এবং গুরু থেকে শিষ্যের মাঝে যুগ যুগ ধরে মুখে মুখে স্থানান্তর হয়ে টিকে থাকতো। মানে যে গুরু থেকে সে গানটা বলে, বলতে বলতে শিষ্যরা শিখতে শিখতে আবার তার শিষ্য এইভাবেই একটার পর একটা চলে আসে। ওকে, এরপরে দেখো তো, এরপরে আমাদের কি আছে? এরপরে আবার ফক মিউজিক দিয়েই দেওয়া আছে, ফক মিউজিকের আরো প্রশ্ন দেওয়া আছে আমাদের। ফক মিউজিকের প্রশ্ন আরো কি আছে, যে হাউ হ্যাজ গ্লোবালাইজেশন এফেক্টেড আওয়ার ট্রেডিশনাল ফক মিউজিক, বিশ্বায়ন কিভাবে আমাদের লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। বিশ্বায়নের ফলে তরুণরা পশ্চিমা পপ ও আধুনিক, পশ্চিমা পপ, হিপ হপ না পপ পপ যাই হোক, হ্যাঁ, এই আধুনিক উচ্চ শব্দের মিউজিকের দিকে ঝুঁকছে, যার ফলে তারা ঐতিহ্যবাহী মাটির গান ও শেকড় থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটা একদম জানা কথা। হোয়াট ইনস্ট্রুমেন্টস আর কমনলি ইউজড ইন ফক মিউজিক, এটা কি কি, এটা দেখো তো কি কি ইউজ করে। একতারা, দোতারা, সারিন্দা, বাঁশি, ঢোল, খোলের মতো খাঁটি বাদ্যযন্ত্র, মানে যেগুলো একদম দেশীয়, যেগুলো একদম দেশীয় বাদ্যযন্ত্র, দেশীয় বাদ্যযন্ত্র, সেগুলোই একমাত্র ইউজ করা হয়। বুঝতে পারছো? তারপর দেখো, তারপরে যে ফ্লো চার্ট, এটা তো দেখে নাও, একটু দেখে নাও ফ্লো চার্টটা, একটু দেখে নাও। এই ঘুমাচ্ছ নাকি? তোমাকে মাইক দিতে হবে, হ্যাঁ মাইক দিতে হবে, ঘুমাইলে মাইক দিতে হবে। দেখো ফ্লো চার্টটা একটু দেখে নাও। এবার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইড কি? ব্রোজেন দাস, মিস্টার দাস, ব্রোজেন দাস অথবা মিস্টার দাস, মিস্টার দাস মানে ব্রোজেন দাস। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছো তাই না? ব্রোজেন দাস ছিলেন একজন প্রথম এশীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেন। মুন্সিগঞ্জে জন্মগ্রহণকারী এই সাঁতারু মোট 6 বার, কয়বার? 6 বার, 6 বার, 6 বার অত্যন্ত কঠিন চ্যানেল পাড়ি দিয়েছে এবং মানুষদের জন্য অদম্য সঞ্চিতার স্বাক্ষর রেখেছেন। এটা আমরা জানি, পড়েছিলাম যে সে 6 বার এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। ওকে, এবং তার কারণে তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছিল, আমেরিকা এবং পাকিস্তান থেকেও পুরস্কার পেয়েছিল। তাহলে এখানে দেখো যে ইন্ডুরেন্স, ইন্ডুরেন্স মানে কি? সহনশীলতা, ছিলেন কি? স্ট্যামিনা, টলারেন্স, কনকুয়ার জয় করা, ডিফেট ওভারকাম, ভ্যানকুইশ, এরপর হচ্ছে কি বেঞ্চমার্ক মানদণ্ড। ওকে, এরপর হচ্ছে চ্যানেল, প্রণালী, চ্যানেল মানে কি? প্রণালী, তারপর হচ্ছে ফ্যাটিগিউ মানে হচ্ছে ক্লান্তি, তারপর হচ্ছে কি ডুয়েলিং মানে হচ্ছে অত্যন্ত কঠিন। এটা কি অত্যন্ত, মাঝে মধ্যে টাইপিং এ আমাদের পাওয়ার পয়েন্ট একটু ভেজাল হয়ে যায়, হ্যাঁ, অত্যন্ত কঠিন। তাহলে দেখো তারপরে আমরা চলে যাই, তারপরে আমরা যখন এমসিকিউ গুলো দেখবো, ব্রোজেন দাস was the first Asian to swim across কি ইন্ডিয়ান ওশেন না, পদ্মা রিভার না, প্যাসিফিক ক্যানেল না, এটা কি হবে? দ্য ইংলিশ চ্যানেল, এটা হবে আনসার। তো ব্রোজেন দাস ওয়াজ বর্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ? ঢাকাতে জন্মগ্রহণ করছে না, সিলেটে জন্মগ্রহণ করছে তাও না, খুলনাতে তাও না, কিসে? মুন্সিগঞ্জে। এরপর দেখো হাউ মেনি টাইমস ডিড ব্রোজেন দাস ক্রস দ্য ইংলিশ চ্যানেল? কয়বার সে কি 2 বার না, অনলি ওয়ান একবার না, 10 বার না, কয়বার? 6 বার। তারপরে দেখো দ্য ইংলিশ চ্যানেল ইজ সিচুয়েটেড বিটুইন ইংল্যান্ড এন্ড ফ্রান্স, ইংল্যান্ড এন্ড ফ্রান্সের মাঝে, ইংল্যান্ড এন্ড ফ্রান্স, ইংল্যান্ড, ইংল্যান্ড এন্ড ফ্রান্স, ইংল্যান্ড এন্ড ফ্রান্স। ওকে, এরপর দেখো মানে ইংল্যান্ড এন্ড ফ্রান্স দুইটাই ফিফার কিন্তু টিম, ফ্রান্স ভালো খেলতেছে, ইংল্যান্ড ভালো খেলতেছে, মনে রাখবে ইংল্যান্ড এবং ফ্রান্স। এরপরে ব্রোজেন দাস ইজ ওয়াইডলি রিমেম্বার্ড অ্যাজ আ লেজেন্ডারি সিম্বল অফ
ইমেন্স ফিনান্সিয়াল ওয়েলথ কখনোই না, ক্লাসিক্যাল ফাইন আর্টস কখনোই না, নান অফ দ্য অ্যাবভ এটাও তো হবে না, হিউম্যান ডিটারমিনেশন এন্ড গ্রিফট। ওকে, তাহলে আমরা এগুলো দেখে ফেললাম। এমসি গুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের এখানে যেগুলো দেওয়া হয়েছে ভালো ভালো রকমের ইম্পর্টেন্ট। এখন দেখো প্রশ্ন যখন আমরা দেখবো, প্রশ্ন দেখার সময় আমাদের তো প্যাসেজটা অবশ্যই রাখবে। প্যাসেজ যেটা আছে এটা তো মাস্ট বি লাগবে, মাস্ট বি লাগবে। প্যাসেজ না থাকলে তোমার এটা ইজি হয়ে যাবে। হোয়াট হিস্ট্রিক রেকর্ড ডিড বুজেনদার সেট ইন দ্য ইন্টারন্যাশনাল সুইমিং? বুজেনদার সাঁতারে কি ঐতিহাসিক রেকর্ড গড়েছিলেন? এই যে 1958 সালে প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল দুবার গৌরব অর্জন করে এবং মোট 4বার এই চ্যানেল জয় করে। মোট 4বার না, সরি, এটা কি হবে 6বার। 6বার এই চ্যানেল জয় করে অনন্য নজির স্থাপন করেন। তারপর হোয়াট হ্যাজার্ডস ডিড ব্রোজেন-দাস ফেস ইন দ্য ইংলিশ চ্যানেল? যে ইংলিশ চ্যানেল ব্রোজেন-দাসকে কি ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছিল? সাঁতারের সময় তাকে বরফ, শীতল, প্রতিকূল পানির স্রোত, হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া, চরম ক্লান্তি এবং সমুদ্র বিপজ্জনক বড়ি পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল। ওকে, তারপরের প্রশ্ন কি আছে? হোয়ার ওয়াজ ব্রোজেন-দাস বর্ন এন্ড হোয়ার ডিড হি প্র্যাকটিস? এটা তুমি জানো যে মুন্সিগঞ্জ জন্মগ্রহণ করছে এবং সে প্র্যাকটিস করছে কোথায়? বুড়িগঙ্গা, শীতলক্ষা এন্ড লোকাল পন্ডস। এরপর দেখো হোয়াই ইজ ব্রোজেন দাস অ্যাচিভমেন্ট অ্যান্ড ইন্সপিরেশন ফর দ্য ইয়থ? এটা কি জন্য? এটা হচ্ছে ডেডিকেশন, তার ডেডিকেশন। তারপর হচ্ছে টায়ারলেস হার্ড ওয়ার্ক, এনি ন্যাচারাল অ্যান্ড গ্লোবাল ব্যারিয়ার ক্যান বি ব্রোকেন। হ্যাঁ, যে কোনো তোমার আত্মবিশ্বাস, চরম নিষ্ঠা এবং অগ্রান্ত পরিশ্রমের মাধ্যমে যে কোনো বড় প্রতিবন্ধকতাকে জয় করা যায়, সেটা তার এই যে জয় করা সেটার মাধ্যমে কি আমরা বুঝতে পারছি, তাই না? এরপরে দেখো তো ভাই যে ফলো চার্ট, ফলো চার্ট একটু দেখো, ফলো চার্টটা হালকা একটু দেখে নাও, ফলো চার্টটা পারলে স্ক্রিনশট দিয়ে নাও। ফলো চার্ট আসবেই আসবে, যেহেতু সিনভেস থেকে আসবে ভালো করে আমাদের মনে রাখতে হবে।